আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক অংশের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা বেনজিনের একদম প্রিপারেশন পড়েছিলাম। ওকে, গতদিন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে কিছুটা জেনেছি, এদের বৈশিষ্ট্য কী, কোন যৌগগুলা অ্যারোমেটিক যৌগ আর কোন যৌগগুলো অ্যারোমেটিক না, সেই জিনিসগুলো আমরা শিখছি। আজকে আমাদের টার্গেট কি? আজকে আমাদের টার্গেট হচ্ছে বেনজিন দিয়ে স্টার্ট করা অ্যান্ড বেনজিনের যে প্রিপারেশনগুলো আছে সেই প্রিপারেশনগুলো দেখা। সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যারা নিয়মিত ক্লাস করে, সো যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আর তোমরা একটু জানিয়ে দাও ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পারতেছো কিনা, অ্যান্ড এই ক্লাসের ভিডিও বা ফ্রেমিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, মোটামুটি সবাই জয়েন হচ্ছে, আমরা একটু টাইম নিই। হ্যাঁ, ভয়েস অল ক্লিয়ার। ওকে, যাক, আমাদের সাথে AKM নাসিম আছে, সাইফুল আছে, ওয়েব অ্যাপে, তারপর আদিল আছে। যাক, আর ফেসবুকে শাহরিয়ান নাফিস আছে, সুমাইয়া ইভা আছে, মোটামুটি সবাই আছে। তারপর ট্রিপল ফ্রেন্ড। ওকে, আচ্ছা আমরা শুরু করি তাইলে। হ্যাঁ, মোটামুটি প্রায় 2 মিনিট হয়ে গেছে আমরা ক্লাসটা শুরু করছি। সো আজকে আমাদের টার্গেট কি? আমরা টার্গেট নিব হচ্ছে, প্রথমে হচ্ছে একটু বেনজিন সম্বন্ধে জানবো। বেনজিন জিনিসটা আসলে কি? সো বেনজিনের সংকেত, সবাই একটু কমেন্ট করে জানাও, বেনজিনের সংকেত কি? কার্বন কয়টা থাকবে? 6টা। হাইড্রোজেন কয়টা থাকবে? 6টা। এই হচ্ছে বেনজিনের সংকেত, আমরা সবাই জানি। অ্যান্ড এটার আকৃতি কি? এটার আকৃতি হচ্ছে সরভুজাকৃতির, ঠিক আছে? সো 6টা কার্বন এইভাবে আমরা একটু দিয়ে দিই, বেনজিনটা একটু দেখি। অ্যান্ড জিনিসটা কি, বেনজিনের যে প্রত্যেকটা কার্বন, একটা যদি সিঙ্গেল বন্ড থাকে, একটা কি থাকবে? ডাবল বন্ড। একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড অন্তর অন্তর একটা করে ডাবল বন্ড হবে, এই তো। আর দেখো, প্রত্যেকটা কার্বনের, একটা কার্বনের কয়টা হাত থাকে? তোমরা এতদিনে পড়ছো, কার্বনের কয়টা হাত থাকে বলো? 4টা হাত থাকে। কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত থাকে। এইখানে দেখো, প্রত্যেকটা কার্বনের 3টা করে হাত ফুলফিল হয়েছে। কয়টা করে হাত? 3টা করে হাত ফুলফিল হয়েছে। সো প্রত্যেকটা কার্বনের একটা করে হাত এক্সট্রা আছে, সেই হাতগুলোতে কি বসছে? একটা করে হাইড্রোজেন বসছে। ওকে, এখন তোমার যদি MCQতে প্রশ্ন করে, ভাইয়া বেনজিনের সংকরায়ন কি, তোমাকে যদি প্রশ্ন করে যে বেনজিনের সংকরায়নটা কি, তাহলে কি উত্তর দিবা বলো তো? বেনজিনের প্রত্যেকটা কার্বনের সংকরায়ন কি? দেখো, প্রত্যেকটা কার্বন একটা করে ডাবল বন্ডের সাথে অ্যাটাচ না? এই দেখো, যে কার্বনটার দিকেই তাকাও, একটা করে ডাবল বন্ডের সাথে অ্যাটাচ কিনা? প্রত্যেকটা কার্বন একটা করে ডাবল বন্ডের সাথে অ্যাটাচ। তো আমরা বলতে পারি প্রত্যেকটা কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। ডাবল বন্ড থাকলে আমরা কি বলছিলাম? sp2। তো আমি কেন এই বেসিক জিনিসটা পড়াচ্ছি? কারণ সবাই যেন আইসা জয়েন করে ক্লাসের মূল অংশটা ধরতে পারে। আচ্ছা আসো, এখন তোমার যদি বলা হয় কার্বন হাইড্রোজেনের ভিতরে সংকরায়নের সম্পর্ক কি? কার্বনটা তো sp2, হাইড্রোজেনটা কোন অরবিটাল বলো তো? s অরবিটাল নিয়ে আসে না? সো তোমাকে যদি বলা হয় কার্বন হাইড্রোজেনের মধ্যে সম্পর্কটা কি, তোমাকে যদি বলা হয় রে বাবা যে কার্বন হাইড্রোজেনের ভিতরে সম্পর্ক কি, তাহলে কি উত্তর দিবা? কার্বন হাইড্রোজেন, এটা সংকরায়ন কি? sp2s, কারণ হাইড্রোজেন s অরবিটাল নিয়ে আসছে। ক্লিয়ার সবাই এইটুক? সবাই কি এইটুক ক্লিয়ার কিনা? সবাই একটু বইল। ওকে, হ্যাঁ, এটা ফার্স্ট পেজ, সবাই যেন আইসা জয়েন করে, এই কারণে বেসিক জিনিসগুলো পড়াচ্ছি। তারপরে দেখো, তোমাকে প্রশ্ন করবে যে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? তোমাকে যদি প্রশ্ন করে, সব পুরাটাই কিন্তু আমরা বেনজিন নিয়ে আসছি, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? এগুলো MCQতে প্রচুর আসে। সো তোমাকে যদি বলা হয়, ঠিক আছে, বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? সো এটা একটু মজার জিনিস, যে হচ্ছে এইটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। দেখো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দূরত্ব আমরা জানি, কার্বন কার্বন একক বন্ধন, যদি একক বন্ধন আসে তো এদের দূরত্ব কত আমরা জানি? 0.154 ন্যানোমিটার, তাই না? কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব কত বলো তো? যদি দ্বিবন্ধন থাকে বা ডাবল বন্ড থাকে,
কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব কত বাবা? 0.134 ন্যানোমিটার। এটা তো সবাই জানি, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ওকে, একটা কি 0.154 ন্যানোমিটার আর একটা কি 0.134 ন্যানোমিটার, রাইট? ঠিক আছে, এখন দেখো এই বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কি? এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ 0.154 ন্যানোমিটার আর 0.134 এর মাঝামাঝি, বেশিও না কমও না। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। কেন হয়? আমরা গতদিন দেখছিলাম না রেজোনেন্স, গতদিন মনে আছে আমরা রেজোনেন্স দেখছিলাম, গতদিন আমরা রেজোনেন্স দেখছিলাম, মনে আছে? ওকে, রেজোনেন্স দেখছিলাম। সো রেজোনেন্সের কারণে এই ঘটনাটা ঘটে। ওই যে এক একজনের কমেন্ট, ওই যে পপ আপ, মানে কমেন্টটা পড়া যাচ্ছে না। সো একটু খেয়াল করো, তাহলে আমরা কি শিখতেছি বাবা? একটা এমসিকিউ শিখতেছি, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কার? এটা বেনজিনের। কার বাবা? এটা হচ্ছে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব। এটা কার? বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব। তো এটা কি বললাম? বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্বটা কি? একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি, একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি। কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত? 0.154 ন্যানোমিটার। আর কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ধন দূরত্ব কত বাবা? 0.134 ন্যানোমিটার। তো 154 আর 134 এর মাঝামাঝি তো 139, সো 0.139 ন্যানোমিটার। সো এই জিনিসটা মাথায় থাকবে। ফার্স্ট পেজেই আসি, আমরা কি কি পড়ছি একটু বলি। আমরা বেনজিন দিয়ে শুরু করছি, বেনজিনের সংকেত পড়ছি, বেনজিনের স্ট্রাকচার দেখছি, বেনজিনের সংকরায়ন দেখছি। প্রত্যেকটা কার্বন ডাবল বন্ডের সাথে যুক্ত, তাই সংকরায়ন কি ভাইয়া? sp2। আর কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব কত? sp2 আর s, মানে কার্বন হাইড্রোজেনের সংকরায়ন যদি আমরা বলি, কার্বনের সংকরায়ন sp2, হাইড্রোজেন s অরবিটাল নিয়ে আসে। তো যদি কখনো জিজ্ঞেস করে বেনজিনে কার্বন হাইড্রোজেনের সংকরায়ন কি? sp2s। আর কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? 0.139 ন্যানোমিটার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, বেনজিনের স্ফুটনাঙ্ক মানে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? বেনজিনের স্ফুটনাঙ্ক কত? মনে রাখবা 80.4 ডিগ্রি সেলসিয়াস। কত? বেনজিনের স্ফুটনাঙ্ক কত বাবা? 80.4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটুক ডান। সবাই বলো ফার্স্ট পেজ ডান। ফার্স্ট পেজে আসলে কিছু পড়া নাই, কিছু বেসিক জিনিস আমি সবার জন্য ওয়েট করছি, যেন ইনফোগুলা লিখতে লিখতে তোমরা সবাই এসে জয়েন করতে পারো। এখন হচ্ছে সেকেন্ড পেজ থেকে আসল খেলা শুরু। সেকেন্ড পেজ থেকে কি আসবে? আসল খেলা শুরু বা আসল পড়া শুরু। সো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বেনজিনের অরবিটাল পিকচার কি আসে? একটু খেয়াল করো, অরবিটাল পিকচার আসে, মানে বেনজিনের যে কার্বন কার্বন এই যে ডাবল বন্ড যা আছে এগুলা অরবিটাল পিকচারের মাধ্যমে দেখানো লাগে। এখন দেখো কার্বনের সংকরায়ন কি? কার্বনের সংকরায়ন কি? sp2 না বাবা? কার্বনের সংকরায়ন কি বেনজিনে? মাথায় আছে তোমাদের? বেনজিনে কার্বনের সংকরায়ন কি? sp2 কিনা? অবশ্যই sp2। এখন এটা আমরা কি করব? বেনজিন তো আমরা এই যে এইভাবে দেখি, তাই না? এইভাবে দেখি, ওকে? এই হচ্ছে বেনজিন। আমরা কি করব? এটাকে যদি শোয়ায় আঁকি, সো এইভাবে আঁকবো না? যদি কখনো বেনজিনটাকে শোয়ায় দেই, এই সোজা থেকে শোয়ায় দিছি, এই কাজটাই তো করব। ইয়েস অর নট? একটু বইলো সবাই। তো আমরা কি করছি? জাস্ট কিছুই না, বেনজিনটাকে যখন অরবিটাল পিকচার আঁকবো, খেয়াল করো, এই যে এইভাবে শোয়ায় আঁকবো, শোয়ায় একটু চ্যাপ্টা করে আঁকবো, এই যে এরকম শোয়ায় আঁকবো, ওকে? সো অরবিটাল পিকচারের ক্ষেত্রে আমরা যেহেতু বেনজিনটাকে শোয়ায় আঁকবো, এই জিনিসগুলো আমি মুছে দিই। কি করব? বেনজিনটাকে এই যে দেখো চ্যাপ্টাভাবে শোয়ায় দিচ্ছি, ওকে? এইটুক লেখা হয়েছে 6টা কার্বন। আগে কি করতাম? এই 2টা কার্বন উপরে দিতাম, নিচে দিতাম। তো এইগুলো কি করছি? পাশাপাশি দিচ্ছি। এইটুক ক্লিয়ার? এইটুক ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে, তারপর খেয়াল করো, আমাদের সিঙ্গেল বন্ডগুলো দেখাইতে হবে। প্রত্যেকটা কার্বনের সাথেই তো সিঙ্গেল বন্ড আছে, তাই না? ধরো এই একটা sp2 অরবিটাল, আমি ব্যাপারগুলো বুঝাই। দেখো sp2 অরবিটালগুলো কীভাবে থাকে? এই আরেকটা sp2 অরবিটাল, এই আরেকটা sp2 অরবিটাল, 3টা। মানে কার্বনের কয়টা sp2 অরবিটাল আছে? সব জায়গায় 3টা করে। প্রত্যেকটা কার্বনে এরকম 3টা অরবিটাল আঁকবো। প্রত্যেকটা কার্বনে কয়টা আঁকবো ভাইয়া? ঠিক আছে,
তিনটা। হাসান আল আবিদ, কথা শুনবো ক্লাস শেষে ভাইয়া, ওকে? এখন একটু পড়ো, বুঝো, ক্লাস শেষে আজকে কথা বলবো, ওকে? তাহলে এই কার্বনেও আমি তিনটা আঁকি। দেখো এখানে একটা সিঙ্গেল বন্ড হয়েছে কিনা, এই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না দুইটা পি অরবিটালের, খেয়াল করো, দুইটা পি অরবিটালের ওভারল্যাপে কি হয়, সিগমা বন্ধন তৈরি হয়, এই যে সিগমা বন্ধন বা সিঙ্গেল বন্ড। এইটুক বুঝছো? এইটুক বুঝলে ওয়ান বলো, এইটুক বুঝলে ওয়ান বলো। তো এই কার্বনেরও আমি তিনটা আঁকবো, এই একটা এইখানে, এই একটা বাইরে, তিনটা sp2, প্রত্যেকটা sp2 অরবিটাল, ওকে? ডান, প্রত্যেকটাই কি sp2। এখন দেখো এই কার্বনেও আমি কয়টা আঁকবো, তিনটা, একটা এইখানে দিলাম, আরেকটা একটু বাইরের দিকে দিলাম, ডান। এই কার্বনেও আমি তিনটা আঁকবো, বুঝতেছো কিনা একটু বইলো। একটা পাশেরটার সাথে একদম সরল রেখায় আঁকবো, আরেকটা একটু বাইরে আঁকবো। এই কার্বনেও তিনটা, ওভারল্যাপটা একটু সুন্দর করাই দিই, এই একটা পাশেরটার সাথে একটা বাইরে। আমি আরেকবার আইকে দেখাবো, সমস্যা নেই। এই কার্বনেও তিনটা, এই পাশেরটার সাথে এই বাইরে। এটা কিন্তু পরীক্ষায় আসে, খ নাম্বারে আসে। তো এখন বুঝছো বেনজিনের যে সিঙ্গেল বন্ডগুলা, এটা খেয়াল করো আমরা কি অবস্থায় আছি। আমি যদি এইখানে দেখাই আমরা কোন অবস্থাটা আঁকছি, আমরা এখন ফুলফিল করছি কিছুই না, জাস্ট একক বন্ধনগুলা, এই যে সিঙ্গেল বন্ডগুলা আঁকছি, বুঝতে পারছো? তো প্রত্যেকটা কার্বনে দুইটা হাত, আর একটা করে বাইরে আছে, একটা করে বাইরে আছে, একটা করে বাইরে আছে। এই বাইরের গুলাতে কি আসবে দেখো, এই বাইরের গুলাতে আমাদের হাইড্রোজেন বসবে। হাইড্রোজেন কি করছে, এস অরবিটাল নিয়ে আসছে, ঠিক আছে? এই বাইরের গুলাতে কি হয়েছে, একটা করে হাইড্রোজেন বসছে, একটা করে হাইড্রোজেন বসছে। হাইড্রোজেনের এস অরবিটাল গোলাকৃতির না, একটা করে হাইড্রোজেন বসছে। এইটুক বুঝতে পারছি কিনা দেখো, প্রত্যেকটা কি করলাম, একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম। এটুক বুঝলে একটু ওয়ান বলেন সবাই, এটুক বুঝলে ওয়ান বলেন। হুসাইন আল আবিদ, আমি তো বললাম ক্লাস শেষে কথা বলবো ভাইয়া, একটু ক্লাসের ফ্লোটা থাকুক, ওকে? এটা ক্লিয়ার, ডান। এখন আসো, এখন আসো, আমাদের কি কি মিসিং বলো তো? মিসিং কি আছে, মিসিং পার্টটা কি আছে আমাদের? ডাবল বন্ড না? মিসিং পার্টটা কি আছে? ডাবল বন্ড, ইয়েস। এখন ডাবল বন্ডগুলো দিতে হবে। এখন ডাবল বন্ড কোথায় কোথায় হয়? অসংকরিত অরবিটালে। প্রত্যেকটা কার্বনের একটা করে অসংকরিত অরবিটাল আছে, আর অসংকরিত অরবিটালটাকে আমরা কি করি, ফুল ফ্লেজেড ভাবে দেখাই, পুরো অরবিটাল আকারে দেখাই। প্রত্যেকটা কার্বনের কি আছে, একটা করে অসংকরিত অরবিটাল আছে প্রত্যেকটা কার্বনের, আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কার্বনের অসংকরিত অরবিটাল আছে। অসংকরিত অরবিটালটাকে আমরা কি করি, পুরাটা দেখাই, মানে যে অরবিটালটা সংকরিত হয় না তাকে আমরা পুরাটা দেখাই। এই অংশটা একটু বাঁকায় দিই, হ্যাঁ, সাইডে দিই, তাহলে অসংকরিত অরবিটালটা দেখানো সোজা হবে। সো এটা কি, এটা হচ্ছে ওই কার্বনের 2p-z অরবিটালটা। তোমাকে যদি কার্বনের ইয়াটা দেখাই, কার্বন কত 6, আমরা কি জানি 1s2 2s2 2px 2py 2pz। ইনিশিয়ালি 2px এ একটা ইলেকট্রন থাকে, 2py এ একটা ইলেকট্রন থাকে, 2pz এ 0 থাকে। সো কার্বনটা যখন উত্তেজিত হয়, মনে আছে তোমাদের সংকরায়ন যখন পড়াইছিলাম, এই 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ যায়, তাহলে 1s2 2s1 2px1 2py1 2pz1। তো sp2 যখন গঠন হয়, একটু খেয়াল করো, এই একটা s দুইটা p মিলে sp2 গঠন হয়েছে, এইখানে sp2। সো এই তিনটা মিলে সংকরায়ন করছে, মানে মিক্সচার হয়েছে। সংকরায়ন মানে কি পড়ছিলাম আমার, মিক্সচার। 2s 2px 2py মিক্সচার হয়েছে, বাট 2pz তো কোনো মিক্সচারে পার্টিসিপেট করে নাই, করছিল বলো তো? 2pz-টা কি মিক্সচারে পার্টিসিপেট করছিল? করে নাই কিন্তু। সো এই 2pz-টা, এই 2pz-টাই হচ্ছে এই যে অসংকরিত অরবিটালগুলা। এখন চিনতে পারছেন স্যার 2pz-টা কোনটা? 2pz-টাই হচ্ছে এই অসংকরিত অরবিটালগুলা, খেয়াল করো।
2pz, এরা সবাই কি 2pz, এটুকু বুঝছি। এখন দুইটা অসংকরিত অরবিটাল আমরা পড়ছিলাম কিনা খেয়াল করেন, সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে এরা কি করে, সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে কি করে, ডাবল বন্ড গঠন করে না? উপরেও দেখাইলে হবে, নিচেও দেখাইলে হবে, এক জায়গায় দেখাইলেই হয়। এই দেখেন, এই দুইটা অসংকরিত অরবিটাল সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে ডাবল বন্ড গঠন করে, এই দুইটা অসংকরিত অরবিটাল সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে ডাবল বন্ড গঠন করে। সো বুঝতে পারছো? উপরেও দেখাইতে পারো বা দুই জায়গায় দেখাইতে পারো, কোনো সমস্যা নেই, উপর নিচ দুই জায়গাতেই দেখাইতে পারো, বা যে কোনো এক জায়গায় দেখাইলেই হয়, টিচাররা মাইন্ড করে না। ঠিক আছে, ডাবল বন্ডটা বুঝতে পারছো? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই এই দুইটাই করবে না, এই দুইটাও করতে পারে, আমরা যে কোনো একটি স্টেট দেখাইছি, কারণ এখানে যেহেতু রেজোনেন্স হয়, সো এই দুইটাতেও করতে পারে, বা তুমি এই দুইটা ওই দুইটা ওইভাবেও দেখাইতে পারো। বুঝতে পারছো? সো পাশাপাশি ওভারল্যাপের ফলে কি করে, এরা ডাবল বন্ড গঠন করে। এখন আমরা কি এই যে এই জায়গাটায় আর এই জায়গাটায় ডাবল বন্ড দিতে পারি না? কিছুটা বুঝছো কিনা আমি আরেকবার আইকে দেখাইয়া দিব, রিক্যাপ করব, সমস্যা নাই, সবার জন্য রিক্যাপ করব। কিছুটা বুঝতে পারছো কিনা বলো তো, কিছুটা বুঝতে পারছো কিনা? অরবিটাল পিকচার, বেনজিনের অরবিটাল পিকচার কিছুটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমি আরেকবার আইকা দেখাচ্ছি, দেখো। এখন আমার সাথে সাথে প্র্যাকটিস করো। দেখো, যারা যারা আগের বার বুঝো নাই, দেখো বেনজিনটাকে আমরা শোয়ায় আঁকবো। কি করলাম? শোয়ায় আঁকছি। তারপর কি করব? sp2, দেখো sp2 সংকরায়ন যেহেতু ঘটবে, sp2 মানে কি, একটা s দুইটা p মিলে তিনটা সংকর অরবিটাল গঠন করবে, মানে যে কয়টা অরবিটাল মিক্সচার হয় সে কয়টা সমশক্তির নতুন অরবিটাল তৈরি হয়। এখানে একটা দুইটা তিনটা অরবিটাল মিক্সচার হচ্ছে না, তো তিনটা sp2 অরবিটাল তৈরি হবে। সো প্রত্যেকটা কার্বনে দেখো, একটা, এই দুইটা, এই আরেকটা, তিনটা। বুঝা গেছে? আর দেখো আকৃতিটা অনেকটা ত্রিভুজ আকৃতির না? sp2 খেয়াল করো, এই যে এইখানে ত্রিভুজ আকৃতির। সো এগুলো নিয়ে এত প্যারা নেই, ঠিক আছে? সো প্রত্যেকটা sp2 দিব আমরা। দেখো খেয়াল করো, এইখানে আরেকটা sp2, এটা একটু ব্যাকা করে দাও, ঠিক আছে? এইখানে আরেকটা sp2, এটুক বুঝছো কিনা? যারা বুঝো নাই আমার একটু বলো, এটুক বুঝছো কিনা? আর যেখানে যেখানে ওভারল্যাপ হচ্ছে ওইটা মানে কি, সিগমা বন্ড। ঠিক আছে, যেখানে যেখানে ওভারল্যাপ হচ্ছে ওইটা কি, সিগমা বন্ড। এখন বুঝছো? এইটুক বুঝছো? এই যে যেখানে যেখানে ওভারল্যাপ হইছে, ভাই মার্ক করে দেই, এগুলো কি সিগমা বন্ধন, একক বন্ধন, ওই যে কার্বন কার্বন যে বন্ধন হয়। ঠিক আছে, তো এই যে এইখানে কি হইছে, এস অরবিটাল, খেয়াল করো, হাইড্রোজেন আইসা যুক্ত হইছে এই যে এই অরবিটালগুলোতে। এইটুক তো ক্লিয়ার আমাদের। তারপরে কি আছে, একটা অসংকরিত 2pz আছে না, এই যে 2pz। সো ওই যেটা অসংকরিত অরবিটাল, ওই অরবিটালটাকে আমরা পুরাটা লিখি, পি অরবিটাল পুরাটা লিখি, যেটা অসংকরিত অরবিটাল, এটাকে কি করি আমরা, পুরাটা আঁকি। আর যেগুলো সংকরিত এগুলো কি করি, হাফ আঁকি, হাফ। এই দেখো তিনটে sp2 হাফ করে আঁকছি। দেখেন বুঝেন কি না সবাই, একটু বইলো, বুঝলে 1 বইলো, সবাই। সো এরপরে আমরা কি করব, কানেকশন লাগাই দিব পাশাপাশি। এইবার কি করি আমরা, অন্য জায়গায় দেখি। আগের বার তো এই যে এই দুইটা করছি, এইবার এই দুইটার করি। সমস্যা তো নাই? সমস্যা আছে বলেন তো স্যার, সমস্যা আছে কিনা? উপর নিচ দুই জায়গায়ও দেখাইতে পারো, বা শুধু উপরে বা শুধু নিচেও দেখাইতে পারো। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? বুঝলে সবাই 1 বলো। ওকে, ক্লিয়ার? সো এইগুলোতে তুমি পাই বন্ধন দেখাই দিতে পারো। এগুলো কি পাই বন্ধন, ডান। সো পরীক্ষায় যদি খ নাম্বারে আসে, কখনো পরীক্ষায় যদি খ নাম্বারে আসে বেনজিনের অরবিটাল পিকচার দেখাও, পারবা তোমরা? পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ পরীক্ষায় আসে, খ নাম্বারে আসে। পারবা সবাই 2টা নাম্বার নিয়ে আসতে? ওকে, আশা করি পারবা। ওকে, এখন আসো সামনে যাই আমরা। এখন আমাদের পড়তে হবে বেনজিনের প্রস্তুতি।
ঠিক আছে, বেনজিনের নারী নক্ষত্র তো আমরা পড়ছি, এখন কি করব, বেনজিনের প্রস্তুতি বা ইংলিশে কি বলা হয়, প্রিপারেশন। প্রিপারেশন নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তোমরা রেডি সবাই? রেডি? মাইন্ডটা কি ক্লিয়ার হয়েছে? বেনজিনের প্রস্তুতি, বেনজিনের প্রস্তুতি নিয়ে জন্য রেডি? হ্যাঁ, কোয়েশ্চেনটা এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, বেনজিনের অরবিটাল পিকচার অঙ্কন করো, প্রশ্ন এমনই আসবে। ওকে, আসো শুরু করি আমরা সামনে। খেয়াল করো, খেয়াল করো। বেনজিনের প্রস্তুতিতে ফার্স্ট অফ অল তোমরা একটা বিক্রিয়ার নাম পড়ছো, একদম শুরু, যেটা শুরু করি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। নাম তো শোনাই হোগা। হ্যাঁ, অ্যালকেন যখন দাদা পড়াইছে কতবার এই বিক্রিয়া পড়াইছে। হ্যাঁ, অ্যালকেন যখন পড়াইছে কতবার এই বিক্রিয়াটা পড়াইছে। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বাদ দেওয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, কোনো একটা যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইডকে সরায় নেওয়া, বা আরও সহজে যদি বলি, ডি মানে, একটু দেখো, ডি মানে কি, এখানে ডি কেমিস্ট্রির ভাষায় ডি মানে হচ্ছে বাদ দেয়া। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কি বাদ দিব? কার্বন বাদ দিব। এই যে কার্বক্সিলেশন মানে কি, যে কার্বনের অক্সিলেশন হয়েছে, মানে কি, এই যে একটা কার্বন, যে কার্বনের সাথে এই যে দুইটা অক্সিজেন যুক্ত আছে, বা আরো সহজ ভাষায় যদি বলো, দুইটা রসগোল্লা যুক্ত আছে, সেই কার্বনটাকে বাদ দেওয়া। ঠিক আছে, তো ডিতে মনে রাখবা বাদ দেওয়া বা ডিলেট। কার্বক্সিলেশন মানে কি, এই যে যে কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে সেই কার্বনটাকে বাদ দেওয়া। ঠিক আছে, ঠিক আছে। এখন আসো, এখন আসো, এখন আসো, এই যে আমরা কি করি, সোডিয়াম বেনজোয়েট নিই। খেয়াল করো, এটা তো বেনজিন। বেনজিনের কি, এই যে এইখানে যদি COO মূলক যুক্ত থাকে, এটাকে কি বলা হয়, সোডিয়াম বেনজোয়েট। কি বলবো আমরা এটাকে, সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট। এটাকে যদি সোডা লাইম, সোডা লাইম চিনো তো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এটাকে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। খেয়াল করো, তোমরা আগেও পড়ছো ক্যালসিয়াম অক্সাইড, লাইম। লাইমের বাংলা কি, লাইমের বাংলা হচ্ছে চুন। তোমাকে প্রায় এসএসসিতে প্রশ্ন করতো চুনের সংকেত কোনটা, মনে আছে ভাইয়া? প্রায় প্রশ্ন করতো না, চুনের সংকেত কোনটা? তো এই যে দেখো, লাইম, ক্যালসিয়াম অক্সাইড মানে কি, চুল, চুন। ঠিক আছে, তো এই যে লাইম, লাইমের ইংলিশ হচ্ছে, লাইমের বাংলা হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইমের সংকেত। সো সোডা লাইম, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই যে সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডা, সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। সো এটাকে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। তো তুমি যদি এটাকে হিট দাও, কোথাও কোথাও দেখবা 85 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 85 ডিগ্রি সেলসিয়াস হিট দেওয়া আছে, এটা মনে হয় গোসরের বইয়ে দেওয়া আছে হিটটা। তো এটা ম্যান্ডেটরি না, এই যে তাপমাত্রাটা মনে রাখা ম্যান্ডেটরি না। তো তোমার কি হবে, এটা হিট দিলে এই যে এইখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এখন কার্বন ডাইঅক্সাইড কি ফরম্যাটে বের হবে, এই যে এইখান থেকে কি বের হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। কারণ কীভাবে বের হবে, সোডিয়াম কার্বনেট আকারে। দেখো, এই যে এইখানে একটা সোডিয়াম, সোডিয়াম কার্বনেটের সংকেতটা সবাই বলো তো, সবাই, সোডিয়াম কার্বনেটের সংকেত মনে আছে? ঠিক আছে ভাইয়া, সোডিয়াম কার্বনেটের সংকেতটা মনে আছে? সবাই একটু কমেন্ট করো, সোডিয়াম কার্বনেটের সংকেত Na2CO3। তো আমি কি বললাম, কার্বন ডাইঅক্সাইডটা কি ফরম্যাটে বের হবে যাবে, সোডিয়াম কার্বনেট আকারে। এটাকে কি বলা হয়, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট আকারে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। সো এখন একটু খেয়াল করো, সোডিয়াম কার্বনেটে কয়টা সোডিয়াম আছে, 2টা, কার্বন একটা, অক্সিজেন কয়টা, 3টা। সো এখন দেখো, এইখানে একটা সোডিয়াম আছে, এইখানেও একটা সোডিয়াম আছে, এই 2টা সোডিয়াম বের হয়ে যাবে। তারপর দেখো, একটা কার্বন আছে, 2টা অক্সিজেন আছে। তো এখন সোডিয়াম কার্বনেট হইতে কয়টা অক্সিজেন লাগবে বলো তো, সোডিয়াম কার্বনেট হইতে কয়টা অক্সিজেন লাগবে, সবাই একটু বলো। সোডিয়াম কার্বনেট হইতে কয়টা অক্সিজেন লাগবে, 3টা, এখানে আছে কয়টা, 2টা। সো এইখান থেকে আরেকটা অক্সিজেন নিয়ে নিবে। তো এই যে এইখান থেকে সোডিয়াম অক্সাইড NaO, আর এইখান থেকে এই যে এই অংশটা মিলে সোডিয়াম কার্বনেট। খেয়াল করো, Na2, এই যে দেখো, সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম 2 কার্বনেট, CO3, সোডিয়াম কার্বনেট আকারে বের হয়ে যাবে। ঠিক আছে, আর এই ক্যালসিয়াম অক্সাইডটা এখানে যুক্ত হয়ে থাকবে, চুনটা। ঠিক আছে,
আর বাকি থাকে কি এখানে, তাকায় দেখো তো বাকি থাকে কি, ভালোভাবে তাকাও, বাকি থাকে কি এইখানে, বাকিটা কোনটা থাকে, বাকি থাকে একটা হাইড্রোজেন, তাই না? সবাই তো চলে গেল, সোডিয়াম কার্বনেট চলে গেল, ক্যালসিয়াম অক্সাইডও চলে গেল, বাকি থাকে কি এই যে হাইড্রোজেনটা। এখন দেখো বেনজিন তো বড় অসহায়, বেনজিন এখন কি অবস্থায় আছে খেয়াল করো তো, বেনজিন এখন কি অবস্থায় আছে দেখো, বেনজিনের আমি বলি 6টা বউ থাকে, ঠিক আছে? কি বলি আমি, 6টা বউ থাকে, দেখো 6টা হাইড্রোজেন থাকে, এই চারপাশে 6টা হাইড্রোজেন থাকে, কিন্তু এখন কয়টা আছে, 5টা হাইড্রোজেন। একটা তো হাত ফাঁকা, একটা হাত ফাঁকা, এই অবস্থায় তো থাকতে পারে না, ঠিক আছে? তো তখন কি হবে, এই হাইড্রোজেনটা গিয়ে এইখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, তাই না? হাইড্রোজেনটা গিয়ে এইখানে যুক্ত হয়ে যাবে। সো দেন এটা কি হবে, পূরণ হবে, বেনজিন হবে। সো আমি আর এইভাবে না দেখাই, সুন্দরভাবে দেখাই, বেনজিনকে বেনজিনের রূপে দেখাই, বেনজিন। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? সো এটা আমরা সবাই বুঝছি যে সোডিয়াম বেনজয়েট আমরা যদি হচ্ছে সোডা লাইম দেই, ঠিক আছে, তো দেন কি হবে, সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড আকারে বের হয়ে যাবে এন্ড বেনজিন তৈরি হবে। ইজি ইজি ইজি, ক্লিয়ার? সো এটা একদম মনে থাকবে কিন্তু, হ্যাঁ, ইজি জিনিস। এখন আসুন সামনে যাই। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা বেনজিন তৈরি করে ফেলছি। এখন আসো ফেনল থেকে বেনজিন, কি পড়বো আমরা, ফেনল থেকে বেনজিন। রেডি তোমরা? ফেনল থেকে বেনজিন কি পড়বো আমরা এখন, ফেনল থেকে বেনজিন। এখন দেখো ফেনল কি হয়, জিঙ্কের সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়। দেখবা হাজারি স্যারের বই একটা টার্ম লেখা আছে, ফেনল জিঙ্কের সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়। তো এই জায়গাগুলোতেই তোমাদের প্যাচ লাগে, কোনটা জারণ কোনটা বিজারণ, কে জারিত হয় কে বিজারিত হয়, ঠিক আছে? সো এখন আসো ফেনল দেখবা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসবে, জিঙ্কের বাংলা কি জানো? জিঙ্কের বাংলায় কি বলে? দস্তা বলে, দস্তা, ঠিক আছে? জিঙ্কে বাংলায় কি বলে? দস্তা। সো দেখবো পরীক্ষায় আসবে এইভাবে, ফেনলের সাথে দস্তা চূর্ণের বিক্রিয়ায়, ঠিক আছে, ফেনলের সাথে দস্তা চূর্ণের বিক্রিয়ায় কি তৈরি হয়, ঠিক আছে? প্রশ্ন আসবে এরকম, ফেনলের সাথে দস্তা চূর্ণ, তো জিঙ্ক ডাস্ট বলি আমরা, জিঙ্ক ডাস্ট দেই, ঠিক আছে? সো ডাস্ট মানে কি, চূর্ণ মানে গুঁড়াকৃত দস্তা বা গুঁড়াকৃত জিঙ্ক। তো দস্তা চূর্ণ দিয়ে হিট দিলে কি হয়, বেনজিন তৈরি হয়। এখন এটা কিভাবে হয় দেখো, জিঙ্ক কি করে, এই যে জিঙ্ক কি করে, এই বেনজিনের থেকে অক্সিজেনটা, এই যে ফেনল থেকে অক্সিজেনটা নিয়ে নেয় এবং জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। কি করে, জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে নেয় এবং জিঙ্ক অক্সাইডে পরিণত হয়, এন্ড এই হাইড্রোজেনটা এইখানে থেকে যায় এবং বেনজিন তৈরি হয়। এখন দেখো বইয়ে বলা আছে, দেখবা ফেনল কি হয়, বিজারিত হয়। এখন বিজারিত হওয়া মানেটা কি দেখো, আমি তোমাদের একটা সাইকেল 1 যখন পড়াচ্ছিলাম একটা ট্রিক্স দিছিলাম, যাবি মনে পড়ে কিনা, বা বিজা, ওকে? এখন আসো আমরা যদি বলি যে এই যে জারক সমূহ, এটার পুরো মিনিংটা কি বলছিলাম, জারক সমূহ, একটু মনোযোগ দাও তোমরা সবাই। জারক সমূহ বিজারণ বিক্রিয়ায়, বুঝো, বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে, বুঝো, অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়, ঠিক আছে? কি বলছে, জারক সমূহ বিজারণ বিক্রিয়ায় অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, বুঝো। তাইলে দেখো কে বিজারিত হচ্ছে, তোমরা একটু বলো। নিজে বিজারিত হয়, এখানে বিজারিতটা কে হচ্ছে, ফেনল না?
এখানে বিজারিতটা কে হচ্ছে? ফেনল। তার মানে কি ফেনল কি করে? বিজারণ বিক্রিয়া দেখায়। ফেনল কি করে? ফেনল নিজে কি করে? বিজারণ বিক্রিয়া দেখায়। বিজারণ বিক্রিয়া কে দেয়? ফেনল। ওকে, একটু দেখো, ফেনল বিজারিত হয়, বইয়ে লেখা আছে, বুঝো? ঠিক আছে। আর ফেনল কি হয়? নিজে বিজারিত হয়। সো সনাতন মতবাদ অনুযায়ী ভালোভাবে বুঝো, জারণ বিজারণের সনাতন কিছু সংজ্ঞা আছে, মানে পুরাতন কিছু সংজ্ঞা আছে। ঠিক আছে। সো পুরাতন সংজ্ঞা অনুযায়ী অক্সিজেন সংযোজন মানে কি? জারণ। এডিশন অফ অক্সিজেন ইজ অক্সিডেশন, বা অক্সিজেন সংযোজন কি ভাই? জারণ। আর অক্সিজেন বিয়োজন মানে কি, বা অক্সিজেন বাদ দেওয়া মানে কি? বিজারণ। তো এখানে ফেনল কি করছে? অক্সিজেন সংযোজন করছে না অক্সিজেন হারাইছে? তোমরা একটু বলো তো। ফেনল কি করছে? অক্সিজেন সংযোজন করছে না অক্সিজেন হারাইছে? তোমরা একটু বলো ভাইয়ারে, তোমরা আমাকে একটু বলো, ফেনল অক্সিজেন সংযোজন করছে না হারাইছে? তো ফেনলের কি হয়েছে? বিজারণ হয়েছে। আর ফেনল কি হয়েছে? নিজে বিজারিত হয়েছে। এগুলা মেডিকেল কারো পরীক্ষা দেওয়ার টার্গেট আছে? মেডিকেল কারো পরীক্ষা দেওয়ার টার্গেট আছে? থাকলে এটা একটু মনে রাখো যে এই যে ফেনল কি হয়? বিজারিত হয় না জারিত হয়? এই জিনিসগুলো পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, বুঝতে পারছো? সো এই সিম্পল বিক্রিয়ায় মানে দস্তা চূর্ণের সাথে জিঙ্কের ফেনলের সাথে দস্তা চূর্ণকে উত্তপ্ত করলে বেনজিন তৈরি হয়। এখানে ফেনল কি হয়? ফেনলের কি হয়? ফেনল নিজে বিজারিত হয় না জারিত হয়? এরকম প্রশ্ন আসে। বা ফেনলের বিজারণ হয় না জারণ হয়? বুঝতে পারছো? বুঝতে পারছো? সো পরীক্ষায় কি পাশ করতে পারবা তো, বা পরীক্ষা এটা দিয়ে আসতে পারবো তো? শুধু মাঝে মাঝে বিক্রিয়া মুখস্থ করলেও হয় না, কিছুটা বেসিক জানা লাগে, কিছুটা বেসিক জানা লাগে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আসেন সামনে যাই। এখন আসো, দুইটা জিনিস শিখলাম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আরেকটা কি শিখলাম? ফেনল থেকে বেনজিন। এখন কি শেখা যায় দেখো, অ্যালকাইন পড়ছি তো আমরা, অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়ায় পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করা হয়। সো অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়াটা কি? আমরা জানি, খেয়াল করো, আমরা ইথাইনে পড়ছিলাম, C≡CH, ইথাইন। এই ইথাইনকে 3 মল ইথাইন, কয় মল? 3 মল। আমরা যদি একটা আয়রন টিউব, কি বলি? আয়রন টিউব। আয়রন টিউব মানে কি বুঝো? একটা লোহার পাইপ, এবং যেন তেন লোহার পাইপ না, এটা অনেক উত্তপ্ত হইতে হবে, অনেক গরম হইতে হবে, বুঝতে পারছো? একটা আয়রন টিউব বা একটা উত্তপ্ত লৌহ নলের ভিতর দিয়ে যদি আমরা এটা ধরো 450 ডিগ্রি বা 400 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, মানে ক্যান ইউ ইমাজিন দিস? কি পরিমাণ? ঠিক আছে, কত ডিগ্রি? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, ঠিক আছে, দেন এইটার ভিতর দিয়ে যদি আমরা ইথাইন কি আকারে থাকে বলো তো? লিকুইড না গ্যাস? ইথাইন গ্যাসকে যদি আমরা চালনা করি, ঠিক আছে, বুঝছো, ইথাইন গ্যাসকে আমরা আয়রন টিউবের ভিতর দিয়ে যদি চালনা করি, কত? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো তখন কি হবে? এটা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কি হবে? বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? এটা বেনজিন তৈরি হবে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। সো এই জিনিসটা আমি আরেকটু এক্সপ্লেইন করতেছি, টেনশন করো না তোমরা। এটা কিভাবে হয় তাও দেখাচ্ছি। এটুকু আগে লেখছো বেনজিন যে তৈরি হয়, এটুকু লেখা হয়েছে? লেখা হইলে ডান বইলো, লেখা হইলে ডান বইলো, এটুকু লেখা হইলে সবাই একটু ডান বইলো। এইভাবেও লিখতে পারো, বা বেনজিন যেভাবে তুমি লেখো সিম্পল ভাবেও লিখতে পারো, কেকুলি স্ট্রাকচারের মাধ্যমে লিখতে পারো, যে কোনোভাবেই। সো এখন একটু খেয়াল করো, দেখো 3 মল বেনজিন, 3 মল কি হবে? এটা ইথাইন, ভালোভাবে বুঝো। এইভাবে দেখো কিভাবে হয় জিনিসটা।
3 মল ইথাইন। এখানে যে ঘটনাটা ঘটে এখানে মেইনলি হচ্ছে তোমার শিফটিং হয়। মেইনলি কি হয় ভাইয়া? শিফটিংটা হয়। ভালোভাবে বুঝছো, এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা কি করে এইখানে এসে শিফট হয়ে যায়। বুঝতে পারছো? এই ডাবল বন্ডটা শিফট হয়ে যায় দুইটা কার্বনের মাঝে। সো এইভাবে শিফটিংটা হয়। সো এইখানের ডাবল বন্ডটাও, এইখানের একটা এই যে ডাবল বন্ডটা এইখানে শিফট হয়ে যায় এই যে 2 কার্বনের মাঝে, সেমভাবে প্রত্যেকটার। সো তুমি কিভাবে দেখাবা খেয়াল করো, তুমি বুঝার জন্য, এটা পরীক্ষায় তো আর দেখানো লাগে না, ধরো বুঝার জন্য, ধরো এইখানে একটা বন্ড আছে, এই যে এইখানে 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 প্রত্যেকটা কার্বনের মাঝে কি হয়ে যায়? শিফট হয়ে যায়। আর শিফট হয়ে গেলেই তো তোমার বেনজিন হয়ে যাচ্ছে। দেখো তুমি যদি এইখানে মুছে দাও, ধরো একটা শিফট হয়ে গেছে এইখানে, তারপর এই জায়গাটায় সেমভাবে একটা মুছে দিলা, একটা শিফট হয়ে গেছে, এইখানে একটা শিফট হয়ে গেছে, মুছে দিলা তুমি। বুঝতে পারছো কিভাবে বেনজিনটা হয়ে যায়? সো এইগুলো হিটের কারণে হয়। এই বন্ডগুলো কেন ভাঙে? এই যে অত্যাধিক তাপমাত্রার কারণে এই বন্ডগুলো ভাঙে। বন্ডগুলো কেন ভাঙে? ঠিক আছে, অত্যাধিক তাপমাত্রার কারণে। আচ্ছা, সাইফুল ইসলাম বলছে কেমিস্ট্রি এক্সাম কি হয়েছিল আজকে? না, আজকে হয় নাই। ঠিক আছে, আগামীকাল মানে নেক্সট ডেতে যে ক্লাস হবে, ক্লাস শুরুর আগে কেমিস্ট্রি এক্সাম হবে। কারণ হচ্ছে গতদিন যতটুকু পড়ানো হয়েছিল ওইখানে খুবই কম পরিমাণ প্রশ্ন আসতো। সো 2টা ক্লাস মিলে প্রশ্ন করলে তোমার একটু বেশি প্রশ্ন আসবে, দেন তোমাদের জন্য সুবিধা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, বিক্রিয়া নাম্বার দিতে বলতেছে। 3টা বিক্রিয়া দিছি, এটা 1, এটা 2, এটা কত 3। লেখা হয়েছে কিনা বইলো ভাইকে। ক্লিয়ার? ওকে, তারপরে আসেন আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। কোথা থেকে ভাইয়া? গ্রিগনার্ড বিকারক থেকে। সো গ্রিগনার্ড বিকারক তো আমরা নাম শুনছি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমরা ভালোভাবে একটু শুনো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এদেরকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা ধরো এই যে RMgX, মানে একটা অ্যালকাইল মূলক থাকবে, একটা ম্যাগনেসিয়াম থাকবে, একটা হ্যালোজেন থাকবে, এই মিক্সচারটাকে কি বলা হয়? গ্রিগনার্ড বিকারক। বা একটা অ্যারাইল মূলক, অ্যারাইল মূলকটা অনেকে চিনো না, আজকে চিনিয়ে দিচ্ছি, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বা এটাকে এইভাবেও লেখা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো বুঝো অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক কি? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া অ্যারাইল মূলক অথবা ফিনাইল মূলক, ফিনাইল মূলকটা কি? ঠিক আছে, সো একটু খেয়াল করো, এই যে বেনজিন, তাই না? বেনজিন, বেনজিনে কয়টা হাইড্রোজেন? 6টা হাইড্রোজেন, তাই না? সো বেনজিন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন সরায় নিই, ভালোভাবে বুঝো, একটা হাইড্রোজেন যদি সরায় নিই, তাহলে এটাকে কি বলা হয়? অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক বলা হয়। তখন এটাকে কি বলা হয়? অ্যারাইল মূলক, অথবা এটাকে কি বলা হয়? ফিনাইল মূলক। ফিনাইল মূলক। তো ওই ফিনাইল মূলকের সাথে OH যুক্ত হয়ে কিন্তু ফেনল নামটা হয়েছে। বুঝতে পারছো? সো ফিনাইল মূলকের তোমাকে যদি কখনো সংকেত জানতে চায়, তাহলে সংকেতটা কি লিখবা? কার্বন কয়টা আছে ভাইয়া? দেখো কার্বন 1 2 3 4 5 6টা কার্বন আছে। হাইড্রোজেন কি 6টা আছে না 5টা আছে? সবাই একটু কমেন্ট করো তো। কার্বন তো 6টা আছে, হাইড্রোজেন কয়টা আছে? 5টা। সো কার্বন 6টা, হাইড্রোজেন 5টা। আচ্ছা, একটা হাত ফাঁকা না? একটা হাতে কিছু আছে নাই, তো এই কারণে একটা দাগ দিয়ে দেই, মানে এটা দিয়ে বুঝাই হচ্ছে আমরা একটা হাত ফাঁকা। যেমন আমরা মিথাইল মূলক কিভাবে লিখি? মিথেন থেকে একটা হাইড্রোজেন গেলে এটাকে কি বলি আমরা? মিথাইল মূলক বলি না ভাইয়া? মিথাইল মূলক কি করি? একটা হাত ফাঁকা দেখাই। আবার ইথাইল মূলক কিভাবে লিখি? C2H5, এটাকে কি লিখি আমরা? এটাকে লিখি আমরা ইথাইল মূলক। ইথাইল মূলক। ঠিক সেম ভাবে আমরা এটাকে কি লিখি? অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক বলি। ঠিক আছে? সো এই অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড একই জিনিস।
অর্থাৎ কখনো যদি এআর দেখো, কখনো যদি এআর দেখো, তার মানে কি এটা ফিনাইলমূলক, বুঝে নিতে হবে। কখনো যদি পরীক্ষায় আমরা এআর দেখি বা পিএইচ দেখি, এটা দিয়ে আমরা কি বুঝে নিব বলো তো? এটা অ্যারাইলমূলক বা এটা ফিনাইলমূলক। এটা ক্লিয়ার সবাই? আমরা এটা ক্লিয়ার হলে আমরা সি লিখি। এখন আসো আমরা ধরো একটা ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিই। ধরো এই একটা ফিনাইলমূলক, এইখানে নিলাম ম্যাগনেসিয়াম, এখানে ক্লোরাইড। এটার নাম কি লিখে? এটার নাম হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, এটার নামটা কি লিখলাম? ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? এই যে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইখানে এইখানে আমরা যদি পানি দিয়ে উত্তপ্ত করি, ভালোভাবে বুঝো, পানি দিয়ে হিট দেই, তাহলে বেনজিন তৈরি হবে। কি হবে? বেনজিন তৈরি হবে। কিভাবে কি দেখো, এই যে এইখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটু খেয়াল করো, পানিকে ভাঙলে আমরা কি পাই? H প্লাস পাই, আর কি পাই? OH মাইনাস পাই, তাই না? এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা অংশ আছে, আর এখানে এই যে ফিনাইল একটা অংশ আছে। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড অংশটা একটু ভালোভাবে বুঝো, এই অংশটা হয় +1, এই অংশটা হয় -1। কিভাবে ভাই? এই অংশটা +1 কেমনে হইলো, এই অংশটা -1 কিভাবে হইলো? কনফিউশন লাগে কিনা? কনফিউশন লাগে কিনা ভাই? উপরের অংশটা +1 লিখে দিলেন, নিচের অংশটা -1 লিখে দিলেন, কেমনে কি? সো একটু দেখো, পরের পেজে দেখো এই জিনিসটা। ম্যাগনেসিয়ামের যোজনী কত তোমরা একটু বলো তো? ম্যাগনেসিয়ামের যোজনী আমরা বলি না +2? ম্যাগনেসিয়াম কত বলি? +2 বলি। সো এই যে হ্যালোজেন ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের সাথে একটা ক্লোরিন আছে, আর এইখানে যা কিছু থাকুক, ধরো এখানে আমার এই ফিনাইল মূলকটা আছে, যার নামে চৌরাস্তা থাকুক, কোনো সমস্যা নাই। এখানে ফিনাইল মূলক আছে, এখানে কি আছে? ক্লোরিন আছে। ক্লোরিনটা কি অলওয়েজ কি -1 না? ক্লোরাইডের যোজনী, হ্যালোজেনের যোজনী কি অলওয়েজ -1 কিনা বলো? ক্লোরিনটা কি অলওয়েজ -1 না? সো এখন দেখো, এই দুইটা যোগ করলে +2 আর -1 যোগ করলে কত হয়? +1 হয়। বা এইভাবেও চিন্তা করো, মানে পুরাটার যোজনী, পুরা একটা যৌগের যোজনী, এই পুরাটা মিলে তো একটা যৌগ, তাই কিনা? তো তোমরা যখন ওই যে যোজনী পড়ছিল, পুরা যৌগের যোজনী কত হয় বলো তো? পুরা যৌগের যোজনী কত হয়? 0 হয়। পুরা যৌগের যোজনী কি হয়? 0 হয় না? সো এইটা যদি +2 হয়, এটা যদি -1 হয়, এই অংশটা অবশ্যই কি হইতে হবে? এই অংশটা অবশ্যই -1 হইতে হবে। নাইলে তো পুরা যৌগের যোজনী কি 0 হবে? বলো, পুরা যৌগের যোজনী 0 পসিবল? এই অংশটা +2, এই অংশটা -1, এই অংশটা -1 হইলেই পুরাটা 0 হবে। সো তো এখন দেখো, এই দুইটা মিলিয়ে দেখো আমার কাজ কি? এই দুইটারে আলাদা করা। এই দুইটা অংশ আলাদাভাবে +2 আর -1 মিলে কি হয়? +1, তাই না? এই অংশটা +1, এই অংশটা -1, তার মানে কি 0। দেখো, +1 +2 আর -1 মিলে কি হয়? +1, আর এই অংশটা -1। এটুক বুঝছি আমরা সবাই? একটু বলি, এইটুক বুঝছি কিনা? এইটুক বুঝলে বিক্রিয়াটাও বুঝতে পারবো। আচ্ছা দেখো, এতক্ষণ যে বিক্রিয়াগুলো পড়াচ্ছি, একটাও কি মুখস্থ করা লাগতেছে তোমাদের? প্রথমটা কি পড়ছিলাম মনে আছে? C বাইরে হয়ে গেছে, ঠিক আছে? কেন? ওই সোডিয়াম কার্বনেট আকারে বের হয়ে গেছে, বাকিটা যুক্ত করে দিছো। 2 নাম্বারটা কি পড়লাম? 2 নাম্বারটা আমরা দেখছি হচ্ছে একদম সিম্পল, যে ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া, জিঙ্ক কি করে? অক্সিজেনকে নিয়ে পালায় যায়, তখন বেনজিন তৈরি হয়। 3 নাম্বারটা কি পড়লাম? যখন হিট দিবা 3 মোল ইথাইন অণু ভাইঙ্গা এরা কি করে? বেনজিন তৈরি করে ফেলে, এবং একটা লোহার পাইপ দিয়ে তোমারে চালনা করতে হবে ইথাইন গ্যাসটাকে। 4 নাম্বারটায় আস্তে আস্তে 4 নাম্বারটাও মুখস্থ করা লাগবে না, বুঝে গেছে? একটা জিনিসও যেন তোমার মুখস্থ করা না লাগে, তুমি বারবার খাতায় লিখে লিখে যেন পড়ে ফেলতে পারো, ওইভাবেই আমরা রেডি করতেছি। তো +1 -1 এর খেলাটা বুঝছি তো আমরা? স্যার একটু বলি, +1 -1 এর খেলাটা বুঝছি কিনা? আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। সো এখন আসো, এই যে হাইড্রোজেন তাকাও, এটা প্লাস পজিটিভ চার্জ, হাইড্রোক্সাইড কি নেগেটিভ চার্জ। এখন দেখো, আমরা একটা জিনিস জানি কি না, প্লাস যাবে কার কাছে বলো তো? প্লাসটা অলওয়েজ কার কাছে যাবে? এই বাবারা বলো, প্লাসটা কার কাছে যাবে আর মাইনাসটা কার কাছে যাবে? আমরা অলওয়েজ পড়ি না, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে, দুইজনে মিলে নতুন এক
বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা খুবই ভালোবাসার একটা বন্ধন। তো এইভাবে মনে রাখবা, প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। ওকে, অলওয়েজ। ওকে, সো এই যে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা তো প্লাস অংশ, এই প্লাসের সাথে কার সম্পর্ক হবে? অবশ্যই মাইনাসের। সো এখানে কি তৈরি হবে দেখো তো, ম্যাগনেসিয়াম, এখানে OH, এখানে X। এটাই দেখবা বইয়ে এইভাবে লিখছে, ও X মানে তো ক্লোরিন, তাই না? Mg ব্র্যাকেটে OH, এখানে Cl লিখছে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসো, বাকি থাকে কি? এই যে ফিনাইল মূলক, বেচারা ফিনাইল। ঠিক আছে, একটা হাত ফাঁকা। এই মাইনাসের কাছে কে আসবে বলো তো? আর তোমরাই বলো, এই মাইনাসটার কাছে কে আসবে? হাইড্রোজেন আসবে। সুন্দর, কি হয়ে গেল? বেনজিন হয়ে গেল। বুঝা গেছে? গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বেনজিন তৈরি করে, এর থেকে সহজ জিনিস আর কিছু আছে? এর থেকে সহজ জিনিস আর কিছু আছে? সো মাথায় থাকবে অলওয়েজ, পানিটাকে ভাঙবো H আর OH, পানিটাকে ভাঙবো H আর OH। ওকে, সো ইকুয়েশনটা আরেকবার, একদম সিম্পল। আমি দেখো একদম নতুনভাবে আরেকটা জায়গায় দেখাই। এটা হচ্ছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর এখানে কি আছে? পানি আছে। তো পানিটাকে ভাঙ্গায় লিখি। সো এখন খেয়াল করেন আপনারা, এই অংশটা কি? এই অংশটা +1, আর এই অংশটা কি? হাইড্রোক্সাইড, এটা হচ্ছে -1। আবার দেখেন, এই অংশটা কি? এই অংশটা -1, এই অংশটা +1। এখন দেখো, MgCl এর সাথে OH যাবে, একদম সিম্পল। সো এখানে লিখে দাও MgOHCl, তাই না? আর এই যে ফিনাইল মূলকের সাথে, মাইনাসের সাথে প্লাস হাইড্রোজেন, এখানে কি লিখে দাও? এটা কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। ক্লিয়ার? ক্লিয়ার? গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বেনজিন তৈরি করে খাতায় লিখবার হয়ে যাবে, খাতায় লিখবার হয়ে যাবে। ওকে, MgCl2 কেন হবে? এখানে কয়টা ক্লোরিন আছে? MgOHCl হবে। ঠিক আছে, MgOHCl হবে, MgCl2 হবে না। ওকে, আসেন সামনে যাই। এখন আসবে আমাদের, এটা কয় নাম্বার ছিল? 4 নাম্বার। 4, 5 নাম্বারটা কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার, এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ থেকে। কোথা থেকে? ডায়াজোনিয়াম লবণ। এই লবণটা আবার কি লবণ? দেখো, খেয়াল করো, দেখাচ্ছি। এই যে বেনজিন, খেয়াল করো, বেনজিনের মাথায় যদি N2Cl থাকে, এটাকে কি বলা হয়? ডায়াজোনিয়াম লবণ। ঠিক আছে, এগুলো সামনে আমরা পড়বো, ডায়াজোনিয়াম সল যখন পড়বো। আপাতত মনে রাখো, বেনজিনের মাথায় যদি N2Cl থাকে, তাহলে তারা কি বলবো আমরা? ডায়াজোনিয়াম লবণ। ঠিক আছে, ওকে, এটাকে অ্যারোমেটিক? ইয়েস, অবশ্যই অ্যারোমেটিক। এখন আসো, এখন আসো, এইটার সাথে আমরা কি করি? H3PO2 যুক্ত করি। কি যুক্ত করি? H3PO2 যুক্ত করি। এখন তোমার মধ্যে প্রশ্ন জাগবে, সাথে পানি দেই, আর সাথে পানি দেই, আর কিউপ্রাস ক্লোরাইড দেই, CuCl, সাথে হিট দেই। এখন অনেক কিছুর নাম আমরা জানি না, আমরা অনেক কিছুর নাম জানি না। ঠিক আছে, খেয়াল করো, আসো আসো আসো, মনোযোগ দাও। এটার নাম কি? H3PO2-র নাম কি? সবাই বলো তো। H3PO2-র নাম কি? সবাই 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 একটু কমেন্ট করো। H3PO2-র নাম কি? সবাই একটু বলো, ভাইকে বলো, H3PO2-র নাম কি? একজন বলছে ফসফিন, হয় নাই। একজন বলছে ফসফিন, হয় নাই।
একজন বলছে ফসফরাস অ্যাসিড, ওয়াও, তাও হয়নি। আচ্ছা খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। তিনটা জিনিস আছে দেখো, H3PO4, একটা আছে H3PO3, আর একটা আছে H3PO2। ভালোভাবে বুঝো, কয়টা? তিনটা। তো এইগুলাতে তোমাদের বড় ভাইয়েরাও প্যাচ লাগাইতো, আর তোমরাও প্যাচ লাগাবা, মানে সবারই একটা প্যাচ লাগে এইটায়। প্যাচ লাগাটা স্বাভাবিক, আজকে আর প্যাচ লাগবে না। একটু খেয়াল করো, একসাথে পড়া থাকলে আর প্যাচ লাগে না। এটাকে কি বলি আমরা? ফসফরিক অ্যাসিড। কি বলি? ফসফরিক অ্যাসিড। যদি অক্সিজেন তিনটা থাকে এটাকে কি বলা হয়? ফসফরাস অ্যাসিড। আর এটা যদি দুইটা থাকে তখন আমরা বলি হাইপোফসফরাস অ্যাসিড। কি বলি? হাইপোফসফরাস অ্যাসিড। বুঝা গেছে? বইয়ে আরেকটা নাম আছে, একটু খেয়াল করো, বইয়ে আরেকটা নাম আছে, এটাকে ফসফনিক অ্যাসিডও বলে। কি বলে? ফসফনিক অ্যাসিডও বলা হয়। বইয়ে আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়? ফসফনিক অ্যাসিডও বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়েরা? ঠিক আছে। তো ফসফিন কোনটা? ফসফিন এটা দেখো, এই যে PH3, এটাকে কি বলা হয়? ফসফিন। ঠিক আছে, PH3 এটাকে কি বলা হয়? ফসফিন। ওকে, ক্লিয়ার? চ্যাপ্টার 3-তে পড়াইছিলাম। হ্যাঁ, চ্যাপ্টার 3-র বেসিকটাই আসলে অর্গানিকে লাগে, মানে টুকিটাকি বেসিক। ওকে, সো এখন আসেন। হাদিকা ফেরদৌস বলছে আমারটা ঠিক আছে, আমারে নোবেল দেন। ঠিক আছে, ওকে, তোমাকে নোবেল দেওয়া হবে, মানে কোনো পাত্তা দেওয়া হবে না, বেল নাই তোমার। ঠিক আছে, নোবেল। আমরা তো পাত্তা দিছিলাম, তোমারটা ঠিক আছে, বাট তুমি বলছো তোমারে নোবেল দিতে, কোনো পাত্তা না দিতে, তো আমরাও পাত্তা দিব না। ওকে, আচ্ছা শুরু করি আমরা। সো এইখানে এই যে CuCl, এই যে কপার প্লাস, এটাকে কি বলা হয়? কিউপ্রাস আয়ন। কি বলা হয়? কিউপ্রাস আয়ন। কি বলা হয়? কিউপ্রাস আয়ন। এই কিউপ্রাস আয়নটা কি হিসেবে কাজ করে? প্রথমত প্রশ্ন আসে কি এই কিউপ্রাস আয়নটা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, কিউপ্রাস আয়নটা কি বলে? কিউপ্রাস আয়নটা হচ্ছে, এখানে মনে রাখবা, এটা কি? ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট গ্রুপে তোমরা যুক্ত আছো। ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? প্রভাবক, মানে বিক্রিয়াটা যেন দ্রুত হয়। ঠিক আছে, বিক্রিয়াটা যেন দ্রুত হয় সেই হিসেবে কাজ করে। বুঝতে পারছো? অর্থাৎ এই কিউপ্রাস আয়নের কাজটা কি? কিউপ্রাস আয়নের কাজটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করা, বা বিক্রিয়াটা যেন দ্রুত হয় সেই হিসেবে কাজ করা। এখন আসো, এই যে এই ধরনের বিক্রিয়া, এই যে ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়ায় একটা টেকনিক তোমাদের শিখিয়ে দেই। এরা সবসময় নাইট্রোজেনটাকে বাইর করে দেয়, নাইট্রোজেন রূপে বের করে দেয়, মানে এরা N2টাকে নাইট্রোজেন রূপে বের করে দেয় সব সময়। তাহলে একটা কি আসবে? নাইট্রোজেন বের হয়ে আসবে। ওকে, এটা হলো টেকনিক, মনে রাখার টেকনিক। কি করে? অলওয়েজ এরা নাইট্রোজেনটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এখন আসো, কি বাকি আছে? ক্লোরিন বাকি আছে, তাই না? কি বাকি আছে স্যার? ক্লোরিন বাকি আছে। এখন খেলাটা কে দেখাবে? ঠিক আছে, এখন খেলাটা কে দেখাবে? ঠিক আছে, এখন খেলাটা কে দেখাবে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস এইখানে আমি একটু এখানে ফসফিনিক হবে। হ্যাঁ, ফসফিনিক। আর H3PO3 এটাকে বলা হয় ফসফোনিক। এই জিনিসটা একটু প্যাচ লাগায় না। হ্যাঁ, সো ফিনিক আর ফোনিক প্যাচ লাগায় না। হ্যাঁ, সো একটু খেয়াল করো, H3PO3 এটা ফসফোনিক, আর H3PO2 ফসফিনিক। এই জিনিসটা একটু মাথায় রাখো। হ্যাঁ, এখন আসো ভাই, আমরা অফলাইনে এক্সাম দিতে চাই উইকলিগুলা।
তোমাদের সময় আসবে, এফআরবি আসুক, এফআরবির পরীক্ষাগুলো দিতে পারবা। তো এখন একটু খেয়াল করো, আমাদের কিউপ্রস ক্লোরাইড, ঠিক আছে, CuCl, কিউপ্রস আয়ন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। সো নাইট্রোজেন আকারে বের করে দেয়। অ্যান্ড দ্বিতীয়ত কে আছে? ক্লোরিন। এইখানে খেলাটা দেখাবে পানি। পানিকে একটু খেয়াল করো, পানিকে যদি আমরা দেখি এখানে কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। দেখো আমি একদম ভেঙে ফেলছি। পানিতে কি আছে? দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন আছে, তাই না? একটু একটু মনোযোগ দাও, মনোযোগ আছে কিনা? ঠিক আছে, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। সো এই ক্লোরিনটা কি করে? একটা হাইড্রোজেনকে নিয়ে পালায় যায়, HCl তৈরি করে। ক্লোরিনটা কি করে? একটা হাইড্রোজেন নিয়ে পালায় যায়, HCl তৈরি করে। এই আরেকটা হাইড্রোজেন সে কি করে? এই যে ফিনাইল মূলকের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়, কারণ এখানে তো বেনজিন গঠন করতে হবে। কি করে? বেনজিন গঠন হইল, ফিনাইল মূলকের সাথে যুক্ত হয়ে যায়, কি হইল? বেনজিন গঠন হইল। ক্লিয়ার? বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে একটা অক্সিজেন। খেয়াল করো, এই অক্সিজেনের কাজ কি? এই অক্সিজেন কি করে? H3PO2 সাথে যুক্ত হয়ে, অর্থাৎ ফসফিনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সে কি করে? H3PO3 গঠন করে, অর্থাৎ ফসফোনিক অ্যাসিড গঠন করে। ক্লিয়ার? ক্লিয়ার? মানে কিভাবে মনে রাখবা, বুঝছো তো? অর্থাৎ প্রথমত দেখো, আমি আবার বিক্রিয়াটা লেখা বুঝাই, দেখো ডায়াজোনিয়াম সল্ট টেকনিকটা কি ভাইয়া বলো তো? এদের টেকনিকটা কি? এরা নাইট্রোজেনটাকে বের করে দেয় অলওয়েজ, তাই না? এরা নাইট্রোজেনটাকে বের করে দেয়, PO2 আর পানি, সাথে কে থাকে? কিউপ্রাস ক্লোরাইড। এদের কোনো কাজ নাই, এরা প্রভাবক হিসেবে থাকে। সো খেয়াল করো, হিট তো দেওয়াই লাগবে। কিভাবে মনে রাখবা? এই যে দেখো, নাইট্রোজেন আকারে প্রথমে বের করে দিবে, নাইট্রোজেন লেখো। তারপরে কি করবে? এই যে পানিকে ভাঙবো, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। সো এখন দেখো, একটা হাইড্রোজেন ক্লোরিন নিয়ে পালায় যাবে, HCl। তারপরে দেখো আরেকটা হাইড্রোজেন এই কার সাথে? ফিনাইল মূলকের সাথে গিয়ে যুক্ত হবে, তৈরি হইল কি? বেনজিন। আর বাকি থাকে কি? একটা অক্সিজেন। অক্সিজেনটা এই যে ফসফিনিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে H3PO3 ফসফোনিক অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? অর্গানিক মানেই সহজ, ঠিক আছে? অর্গানিক মানেই সহজ, কঠিন বলতে কিছু নাই। অর্গানিক মানেই সহজ জিনিস, কঠিন বলতে কোনো এখানে টার্ম নাই। অর্গানিকে কঠিন বলতে কোনো কিছুর জায়গা নাই। আরেকটা জিনিস সবচেয়ে বেশি আছে, 5টা তো গেল, হ্যাঁ? 6 নাম্বার, তোমরা কি বোর হচ্ছ? দেখো তোমরা কি বোর হচ্ছ কিনা ভাইকে একটু বইলো। তোমরা কি বোর হচ্ছ কিনা ভাইকে একটু বইলো। ওকে, হাদিকা ফেরদৌস বলছে কলেজে টিচাররা ভয় দেখায়। আসলে ভয়ের কিছু নেই, অর্গানিক সহজ জিনিস, ঠিক আছে? সো আসো আসো, সো আমরা এখন দেখবো টোলোইন থেকে বেনজিন। কই থেকে? টোলোইন থেকে বেনজিন দেখবো। রেডি তোমরা? কই থেকে বেনজিন বের করবো আমরা? টোলোইন থেকে বেনজিন। ওকে, আসেন। আর ওইটা দেখাইলাম, বেনজিনের সাথে একটা এক্সট্রা এইচ কেন? এটা না দেখাইলেও হবে। এটা তুমি যদি মানে এই যে হাইড্রোজেনটা যুক্ত হইছে, এই কারণে তোমার বুঝার স্বার্থে দেখাইছি। হাইড্রোজেনটা না শো করলেও হবে। মানে এটা কেন এক্সট্রা এইচ দিছি? এটা হচ্ছে যে এই হাইড্রোজেনটা যে যুক্ত হইছে, এটা তোমাকে নাফিস বোঝানোর জন্য। ওকে, সবাই বলে ক্লাস বেশি লম্বা করিয়েন না। ক্লাস লম্বা না করলে তো ক্লাস কাউন্ট বাইরে যাবে। বলো, ক্লাস যদি লম্বা না হয় তাহলে তো ক্লাস কাউন্ট বাইরে যাবে, ঠিক আছে? ওকে, আসেন মনোযোগ দিই, ঠিক আছে? মনোযোগ দিই। টোলোইন থেকে বেনজিন, তাই না? টোলোইন থেকে বেনজিন এখন আমাদের সো টোলোইন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায় খেয়াল করি আমরা। টোলোইন প্রথমে কি করতে হবে? টোলোইনের জারণ করতে হবে। কি করতে হবে? জারণ করতে হবে। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা হিট যদি দেই, টোলোইনকে জারণ করলে এটা কি হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড। মানে এই যে মিথাইল মূলককে জারণ করলে COOH, ঠিক আছে? কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিড। এইটুক ক্লিয়ার সবাই? ঠিক আছে, এইটুক ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে,
তারপরে আসেন এইখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে কি তৈরি হবে বলো তো? সোডিয়াম বেনজোয়েট। কি তৈরি হবে? সোডিয়ামটা COO সোডিয়াম বেনজোয়েট। এখন তুমি বলো বাকি কাজ কি করা লাগবে? বাকি কাজ কি করা লাগবে বলেন স্যার? বাকি কাজ কি করা লাগবে? ডিকার্বক্সিলেশন। মনে আছে ডিকার্বক্সিলেশন কেমনে করে? সোডা লাইম দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিলেই কি হয়ে যাবে? ডিকার্বক্সিলেশন হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে বেনজিন তৈরি হবে, প্লাস তুমি বাই প্রোডাক্ট লিখলে লিখতেও পারো, নাও লিখতে পারো। বুঝা গেছে? তাহলে টলুইন থেকে বেনজিন ইজি না কঠিন? টলুইন থেকে বেনজিন স্যার বলেন ইজি না কঠিন? টলুইন থেকে বেনজিন সহজ। নাইস। ওকে ওকে, তারপর দেখো সামনে যাই আমরা। প্রিপারেশন শেষ। এখন প্রিপারেশনগুলো আমরা এক নজরে যদি দেখতে চাই, বেনজিনের প্রিপারেশন এক নজরে মানে একবারে ধরো এই 1 ঘন্টা ধরে যা যা পড়লাম এইটা জাস্ট অ্যাট এ গ্লান্স আমরা দেখব। এই যে আমাদের টার্গেট কি? বেনজিন তৈরি করা। আমাদের টার্গেট কি ভাইয়া? আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে বেনজিন তৈরি করা। ইয়েস অর নট? সো আমরা যদি অ্যাট এ গ্লান্স কীভাবে বেনজিন তৈরি করা যায় রিভাইজ দেই, ভালো হবে না? জাস্ট এই 1 ঘন্টার পরিশ্রম, 1 ঘন্টা যা যা পরিশ্রম করছি তোমার রিভাইজ দিতে কয় মিনিট লাগবে? 5 মিনিট। এটা হচ্ছে তোমার অর্গানিক পড়ার মজা। মানে অর্গানিক পড়ার একটাই মজা ভাইয়া, 1 ঘন্টায় যা যা পড়ছো 5 মিনিটে রিভাইজ দিতে পারবো আমরা। রেডি সবাই? ফার্স্ট অফ অল আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ওই থেকে সোডিয়াম বেনজোয়েট থেকে, মনে পড়ে? COO। তো এখানে কি দিতে হবে? হিট দিতে হবে। আর আমরা কি বলছিলাম? সোডা লাইম দিতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড। ক্লিয়ার? এটা ক্লিয়ার হইলে সি বলেন। সেকেন্ড আমরা পড়ছিলাম, দেখেন সেকেন্ড আমরা পড়ছিলাম ফেনলের বিজারণ দ্বারা, তাই না? ফেনলের বিজারণ দ্বারা অর্থাৎ জিঙ্ক দস্তা চূর্ণ দিয়ে আমরা হিট দিছিলাম, মনে পড়ে? ঠিক আছে। থার্ড আমরা কি পড়ছিলাম? ইথাইনের পলিমারকরণ দ্বারা, তাই না? আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 মোল ইথাইন। ইজ ইট ক্লিয়ার অর নট? 3 মোল ইথাইন। ওকে, 3 মোল ইথাইন। তারপরে আসেন আমরা পরবর্তীতে যদি যাই, ঠিক আছে? খেয়াল করো, আমরা 3 মোল ইথাইন গেল। তারপরে আমরা দেখছি হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারক দ্বারা, কার দ্বারা? গ্রিগনার্ড বিকারক, অর্থাৎ অ্যারাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা নিলাম। আর আমরা যদি এইখানে কি দেই? পানি দিয়ে দেই, পানি দিয়ে হিট দিয়ে দেই, তাইলে কি তৈরি হবে? বেনজিন। ওকে, হেক্সান থেকে বেনজিন দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইটা ইম্পর্টেন্টও না, ওইটা জাস্ট হচ্ছে অ্যারোমেটিকরণ। সো ওইগুলা মানে দেখাই দিব, বাট নো নিড। পরীক্ষায় কোশ্চিন কালেও আসে না, তারপরে দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, তারপর দেখেন আমরা ডায়াজোনিয়াম লবণ এটা একটু মনে রাখা তোমাদের জন্য একটু কঠিন, কারণ এখানে কি কি লাগবে? কিউপ্রাস ক্লোরাইড প্রভাবক, তারপর মনে রাখবা ফসফেনিক অ্যাসিড PO2, তারপরে কি লাগবে? পানি লাগবে, ঠিক আছে? আর হিট তো লাগবেই। ক্লিয়ার? ফাইনালি আমরা কি পড়ছিলাম? টলুইন থেকে, তাই না? টলুইন থেকে কিভাবে পড়ছিলাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফার্স্ট অফ অল, KMnO4, হিট দিলে বেনজোইক অ্যাসিড, তাই না? বেনজোইক অ্যাসিড। এইখানে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই,
সোডিয়াম বেনজোয়েট, তাই না? দেন আমরা কি পড়ছিলাম? ডিকার্বক্সিলেশন, অর্থাৎ সোডা লাইম ক্যালসিয়াম অক্সাইড হিট। ক্লিয়ার? দেখো এরপরে যখন তুমি রিভাইজ দিবা, ঠিক আছে, এরপরে তো তুমি রিভাইজ দিবা, তাই না? সো রিভাইজ দিতে কতক্ষণ লাগবে? পুরোটা 5 মিনিট। আমরা 5 মিনিটের পড়াটাই এতক্ষণ ধরে পড়ছি, তাই না ভাইয়া? 5 মিনিটের পড়াটাই কি করছি আমরা? এতক্ষণ ধরে পড়ছি। কারো কোনো কনফিউশন আছে? সবাই একটু বলো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটা ফ্রেন্ড জানতে চাইছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে বেনজিন, এটাকে বলা হয় অ্যানহেক্সেন থেকে বেনজিন। এটা লেস ইম্পর্টেন্ট, আসে না, তারপর একটু লিখে রাখতে পারো। হেক্সেন, দেখো বেনজিনের মতো করে আমি হেক্সেন আঁকতেছি। কয়টা হইলো? 5টা হইলো, এই 6টা। বুঝতে পারছো? এটা কি একটা হেক্সেন, সিম্পল। হেক্সেন। এইখানে আমরা যদি একটা চাকরিকরণ করি, চাকরিকরণকে, এটা একটা জটিল প্রসেস। প্লাটিনাম দিলাম, অ্যালুমিনা দিলাম, ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড দেই, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, হিট দেই, চাকরিকরণ মানে একটা চক্র তৈরি করবে। চাকরিকরণ করলে কি হবে? এটা একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হবে, অর্থাৎ সাইক্লোহেক্সেন তৈরি হবে। কি হয়েছে? সাইক্লোহেক্সেন। এটা একটা হাইড্রোজেন অপসারণ করে আমরা কি করছি? সাইক্লোহেক্সেন। CH2 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 কি করছি? সাইক্লিক বানাইছি। সাইক্লিক বানাইতে গিয়ে আমাদের কি করা লাগছে? এইখান থেকে একটা হাইড্রোজেন, এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা লাগছে। এরপরে আমরা যদি হাইড্রোজেন অপসারণ করি সেমভাবে প্ল্যাটিনাম, ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড দিয়ে, তা আমাদের কি হবে? এই যে হাইড্রোজেন অপসারণ হইলো সব জায়গা থেকে, ঠিক আছে, একটা করে হাইড্রোজেন অপসারণ করছি, তো তখন কি করব? আমরা ডাবল বন্ড দিতে পারবো। পানিবাদ জিনিস, মানে এগুলা এভাবে দেখাই দিতে পারো। এটা একদম সিম্পল জিনিস। 3 3 6 এই। সো কি করলাম? বেনজিন আঁকলাম, সিম্পল, ঠিক আছে। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, হেক্সেন, ওকে। আর এটার নাম কি? বেনজিন। ক্লিয়ার ভাইয়ারা? এটার নাম সাইক্লোহেক্সেন, এটার নাম বেনজিন। আর এটা কি? অ্যানহেক্সেন, মানে একটা অ্যালকেন। সো এটা কখনো পরীক্ষায় আসে না, জাস্ট লিখে রাখতে পারো, সহজ জিনিস। জাস্ট প্রভাবকগুলো মনে রাখবা, প্রভাবকগুলো মনে রাখবা। ওকে, ডান ডান। এখন আসি বেনজিনের রিঅ্যাকশন। রেডি তোমরা? বেনজিনের রিঅ্যাকশন, বেনজিনের রিঅ্যাকশন। ওকে, আচ্ছা সাইড দেন, একটু তুলে নিই। হ্যাঁ, তুলে নাও। তোলা শেষ, আসেন। সো বেনজিন 3 ধরনের রিঅ্যাকশন দেয়। দেখো, বেনজিনের বিক্রিয়া, বা আমরা যদি বলি রিঅ্যাকশন। দেখো এটার ভিতরে ডাবল বন্ড আছে, তো ডাবল বন্ডের জন্য তো সে সংযোজন দিবেই, বাট সংযোজনেও কাহিনী আছে, সব সংযোজন বিক্রিয়া দেয় না। তারপর সে আবার প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন কেন দেয়? প্রতিস্থাপনটা মেইনলি দেয় হচ্ছে ওই যে রেজোনেন্সের কারণে, গতদিন দেখাইছি, ঠিক আছে। আর সে কি করে? জারণ বিক্রিয়াও দেয়। এই 3 ধরনের বিক্রিয়া দেয়। সো আজকে আমরা সংযোজনটা দিয়ে শুরু করি। সংযোজনটা সহজ, তোমরা অ্যালকিনেও পড়ছো,
তোমাদের জন্য ইজি হবে। সো বেনজিনের সংযোজন বিক্রিয়া, ফার্স্ট অফ অল আমরা কি দিয়ে শুরু করতেছি? সংযোজন বিক্রিয়া দিয়ে, সংযোজন বিক্রিয়া দিয়ে। ক্লিয়ার? সো সংযোজন বিক্রিয়ায় নাম্বার 1 হচ্ছে আমরা যদি দেই হাইড্রোজেন সংযোজন। কি দিব? হাইড্রোজেন সংযোজন। সো তোমরা মনে আছে অ্যালকিনে যে পড়ছিলা ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে? ইথিনের সাথে হাইড্রোজেন সংযোজন তোমরা কি দিয়ে করছিলা বলো তো ভাইয়া? কিসের উপস্থিতিতে? কিছুই শোনা যায় না, শোনা তো যাচ্ছে সবকিছু, ঠিক আছে? আমরা হাইড্রোজেন সংযোজন করছিলাম হচ্ছে নিকেল আর প্ল্যাটিনামের উপস্থিতিতে, তাই না? ঠিক আছে, একটা ডাবল বন্ড ভাঙার জন্য কয়টা হাইড্রোজেন লাগছে? একটা হাইড্রোজেন অণু লাগছে বা 1 মোল হাইড্রোজেন লাগছে, তাই না? একটা ডাবল বন্ড ভাঙার জন্য, ঠিক আছে, কয় মোল হাইড্রোজেন লাগছে? 1 মোল হাইড্রোজেন লাগছে। তো দুইটা ডাবল বন্ড ভাঙার জন্য কয় মোল হাইড্রোজেন লাগবে তুমি বলো? কয় মোল হাইড্রোজেন লাগবে? 2 মোল। তো বেনজিনে কয়টা হাইড্রোজেন, কয়টা ডাবল বন্ড আছে? 3টা। বেনজিনে ডাবল বন্ড কয়টা আছে? 3টা। তাহলে তোমার কয় মোল হাইড্রোজেন লাগবে? 3 মোল হাইড্রোজেন লাগবে, ঠিক আছে? এই জিনিসটা একদম পানি ভাত, এটা নিয়ে আমরা লেন্দি করব না। এই যে বেনজিনে তোমার 3টা ডাবল বন্ড আছে, যেখানেই দাও 3টা ডাবল বন্ড, এখানে আমরা কি করব? 3 মোল হাইড্রোজেন দিব। সংযোজন যেহেতু, হাইড্রোজেন কি করবে? সংযোজন বিক্রিয়া ডাবল বন্ডে গিয়ে অ্যাটাক করবে। সো তুমি রেনি নিকেল বা নিকেল যেটাই লেখো, নিকেল প্ল্যাটিনাম, হিট কত দিছো? 200 ডিগ্রি সেলসিয়াস। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বইগুলোতে লেখা আছে, 200 ডিগ্রি সেলসিয়াস হইলেই হবে, ঠিক আছে? তো তখন তোমার কি হবে? সিম্পলি ডাবল বন্ডগুলো ভেঙে যাবে না? ডাবল বন্ড ভেঙে গেলে এই যে মাঝখানে যে আমরা গোল্লাটা দেই, গোল্লাটা কেন দেই? কেকুল স্ট্রাকচারের কারণে দেই, তাই না? তোমরা অনেকে প্রশ্ন করতে পারো ভাই এই যে সার্কেলটা কেন দিই? কারণ কি এইখানে কি হয় একটু খেয়াল করো তো, রেজোনেন্স হয়, তাই না? অর্থাৎ ডাবল বন্ডগুলো একবার এইখানে থাকে, একবার এইখানে থাকে, রেজোনেন্স হইতে থাকে। সো এই রেজোনেন্সের কারণে আমরা কি করি? বিজ্ঞানী কেকুল, কোন বিজ্ঞানী বলো তো? বিজ্ঞানী কেকুল কি করছে? এই যে এইভাবে একটা গোল্লা দেখায় দিচ্ছে যে এইখানে রেজোনেন্স হইতে থাকে। এটা কি করছে? বিজ্ঞানী কেকুল করছে, কেকুল। সো এই কারণে এটাকে বলা হয় কেকুল স্ট্রাকচার, বা এটাকে বাংলায় বলা হয় বেনজিনয়েড বলয়। কি বলা হয়? বেনজিনয়েড বলয়। একটু লিখে ফেলো, বেনজিনয়েড বলয়ও বলা হয় এই সার্কেলটাকে। কি বলা হয়? বেনজিনয়েড বলয়, কারণ এই যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, ঠিক আছে? সো বেনজিনয়েড বলয়। সো এই কারণে এই যে হাইড্রোজেনগুলো কি এই ডাবল বন্ডগুলোকে ভেঙে দিবে। তো এটাকে কি বলবে? এই যে বলয়টা ভেঙে গেছে, এটাকে কি বলবো আমরা? সাইক্লোহেক্সেন। কি বলবো? সাইক্লোহেক্সেন। ক্লিয়ার? নাকি এটা আরেকটু ভাঙিয়ে দেখাইতে হবে? ক্লিয়ার সবাই? সহজ জিনিস তো, ইজি ইজি সবাই? সিম্পল কিনা বলো, ইয়েস অর নট? তারপর আসো আমরা হচ্ছে হ্যালোজেন সংযোজনে যদি যাই, 2 নাম্বার ক্লোরিন সংযোজন বা হ্যালোজেন সংযোজন। তো আমরা কি করি? ধরো এই যে এখানে বেনজিন আছে, এখানে কি করি? সানলাইটকে আমরা কিভাবে লিখি? এইচ নিউ, বা এটাকে কি বলি? সূর্যালোক বা সানলাইটের উপস্থিতিতে আমরা যদি ক্লোরিন অ্যাড করি, ক্লোরিন, তো এই যে ডাবল বন্ডগুলো ভেঙে এই দেখো 3 মোল ক্লোরিন অ্যাড করলাম। ডাবল বন্ডগুলো যে জায়গায় এগুলাতে আছে ওইখানে কে যুক্ত হবে বলো তো? ভাই তুলি না, তোলার টাইম দেন। আচ্ছা সরি, তুলো, তোমরা তোলা শেষ হলে ডান বইলো ভাই, সরি। তোলার টাইম না দিলে তোমরা আবার কখন যে বইলা উঠো, লং মার্চ টু সাকিব ভাইয়ের স্টুডিও, ভয় লাগে। তুলো বাবারা, তুলো। ভাই কোয়েশ্চেন সলভিং ক্লাস কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমরা একটু বেনজিনটা শেষ করি, বেনজিনটা শেষ করে আমরা বেনজিনের কোয়েশ্চেন সলভ করব, ওকে?
তাহলে তোমরাও একটু রিভাইজ করতে পারবা। আর ধরো হচ্ছে এই যে 2 4 5টা বিক্রিয়া পড়ায় যদি প্রশ্ন দেই পারবা, বাট ওই তোমার প্র্যাকটিসটা হবে না। ওকে, সো আসো শুরু করি আমরা। রেডি তোমরা? রেডি? এই ভাইয়ারা রেডি কিনা বলো? তাহসান আহমেদ, ফার্স্ট টাইম আপনার লাইভ ক্লাসে আসলাম। ওকে আসো, লাইভ ক্লাসে মজা আছে। রেডি, আসেন। তো এই যে যেখানে যেখানে ডাবল বন্ড আছে ওইখানে গিয়ে কে যুক্ত হবে বলো তো? ক্লোরিন যুক্ত হবে। সো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি 6টা হাইড্রোজেন আছে কিনা আগে থেকে? ভালোভাবে বুঝো। 6টা হাইড্রোজেন আগে থেকে আছে, ঠিক আছে? সো এটা আগে একটু লিখি। ডাবল বন্ডগুলো তো ভেঙে যাবে, তাই না রে বাবা? 6টা হাইড্রোজেন আছে। এখন দেখো এই ডাবল বন্ডটা ভাঙলে, মানে ক্লোরিন গিয়ে যুক্ত হওয়া মানে কি? এই ডাবল বন্ডটা ভাঙছে, ডাবল বন্ডটা ভাঙলে প্রত্যেকটা কার্বনে একটা করে হাত তৈরি হবে কিনা? দেখো এই যে এই ডাবল বন্ডটা ভাঙছে, এই কার্বনে একটা হাত তৈরি হয়েছে, এই কার্বনে একটা হাত তৈরি হয়েছে। এটুকু বুঝছো? ডাবল বন্ডটা ভাঙলে প্রত্যেকটা কার্বনে একটা করে হাত তৈরি হবে। ইয়েস ইয়েস। সো এইখানে দেখো এই কার্বনে একটা হাত তৈরি হয়েছে, এই কার্বনে একটা হাত তৈরি হয়েছে। এখন এই যে যে হাতগুলো তৈরি হয়েছে এখানে কে যুক্ত হবে বলো তো? ক্লোরিন যুক্ত হবে না? কে যুক্ত হবে ভাইয়া বলো তো? ক্লোরিন যুক্ত হবে কিনা? ইয়েস অর নট? তো এই যে নতুন যে যৌগটা তৈরি হইলো, এটা সংকেতটা কি? কার্বন কয়টা বলো তো? 6টা। হাইড্রোজেন কয়টা বাবা? হাইড্রোজেনও 6টা। ক্লোরিন কয়টা? ক্লোরিনও 6টা, তাই না? C6H6Cl6, তাই না? এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে গ্যামাক্সিন। এটার নাম কি? গ্যামাক্সিন। এটার নামটা কি? গ্যামাক্সিন। আর প্রচুর পরীক্ষায় প্রচুর এই প্রশ্নটা আসে, পরীক্ষায় প্রচুর এই প্রশ্নটা আসে। আর এটার সংকেতটা আসে, কি আসে? প্রচুর এই প্রশ্নটা আসে। আর এই যে গ্যামাক্সিনের সংকেত কি? ঠিক আছে, তাহলে মনে থাকবে C6H6Cl6, এটাকে কি বলা হয়? গ্যামাক্সিন। ওকে, ডান ডান। ক্লিয়ার? এখন আসেন সামনে যাই আমরা। 3 নাম্বার খেয়াল করো, নাম্বার 3, এটা হচ্ছে ওজোন সংযোজন, ওজোনোলাইসিস। হ্যাঁ, অ্যালকিনে কতই না পড়াইছে দাদা। হ্যাঁ, ওজোনোলাইসিসের উপরে একটা ক্লাস ছিলই না? দেখো ওজোন সংযোজন মনে পড়ে সেই স্মৃতি ওজোনোলাইসিসের? ওজোনোলাইসিসের সেই স্মৃতিগুলো মনে পড়ে? ঠিক আছে, দাদা অনেক পড়াইছে ওজোনোলাইসিস, প্র্যাকটিস করাইতে করাইতে হাত ব্যথা হয়ে গেছে আমাদের। তো এখানে এসে বেনজিনের ওজোনোলাইসিস পড়বো আমরা। কি পড়বো? ঠিক আছে, বেনজিনের ওজোনোলাইসিসটা আমরা পড়বো। বেনজিনের ওজোনোলাইসিস ইজি, খেয়াল করো। আমরা কয়টা কার্বন আঁকতেছি? 6টা কার্বন। একটু বড় করে আঁকি, নতুন একটা পেজ নাও, একটা ফ্রেশ পেজ নাও, দরকার হলে পেজটা রোটেট করো, কাজে দিবে। তো দেখো আমরা বেনজিনে কি পড়ছি? একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড। আর বাকিগুলোতে কি আছে? বাকিগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, তাই না? তো যখন ওজোন অ্যাড হবে, প্রথমে তো ওজোন অ্যাড হবে ইন প্রেজেন্স অফ কি? কার্বন টেট্রাক্লোরাইড। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে কি হবে? ওজোন অ্যাড হবে না? ঠিক আছে, ভাই কলেজে কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, সমস্যা কি? অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন হইলে সমস্যা কি? সবই পারবা। আমরা কি শুধু একাডেমিক স্ট্যান্ডার্ড পড়তেছি? একাডেমিক প্লাস অ্যাডমিশন বোধ পড়তেছি। যে মাথার থেকে প্রশ্ন আসুক আসবে। ওকে, আমরা বেনজিন শেষ হোক, যখন প্র্যাকটিস করব তখন দেখবা কই থেকে প্রশ্ন আসে। ওকে, তো এইটুক তো কারো কোনো সন্দেহ নাই, এটা বেনজিন, তাই না? এটা কারো কোনো সন্দেহ আছে এটা যে বেনজিন? কারো কোনো সন্দেহ নাই। এই যে বেনজিনের ভিতরে আমাদের কি যুক্ত হবে? ওজোন যুক্ত হবে। ইয়েস,
বেঞ্জিনের ভিতরে কি যুক্ত হবে ভাইয়া? বেঞ্জিনের ভিতরে ওজন যুক্ত হবে। ক্লিয়ার? বেঞ্জিনের ভিতরে কি যুক্ত হবে? ওজন যুক্ত হবে। এখন বেঞ্জিনের ভিতরে ওজন যুক্ত হইলে ভালোভাবে বুঝো, বেঞ্জিনের ভিতরে যদি ওজন যুক্ত হয়, ওজনগুলো কোথায় গিয়ে অ্যাটাক করবে ভাইয়া? কোথায় গিয়ে অ্যাটাক করবে? ডাবল বন্ড যে জায়গাগুলোতে আছে ওই জায়গায় গিয়ে অ্যাটাক করবে না? ওকে, সো যেখানে যেখানে ডাবল বন্ড আছে ওইখানে গিয়ে ওজন যুক্ত হবে। সো আমরা এইখানে কার্বনগুলো এঁকে ফেলি আবার। সো আমি সিঙ্গেল বন্ডগুলোতে কোনো কিছু করব না, যেগুলো যেগুলো আমার সিঙ্গেল বন্ড আছে এগুলাকে হ্যাম্পার করব না। সিঙ্গেল বন্ডগুলো সিঙ্গেল বন্ডের মতোই আছে। ঝামেলা কই হবে? ডাবল বন্ডের জায়গাগুলোতে। ডাবল বন্ডে কি হবে? ডাবল বন্ডে কি হবে? ঘর বাড়ি তৈরি হবে, ওজন গিয়ে যুক্ত হবে। দেখো 2 কার্বনের মাঝখানে একটা অক্সিজেন আর এইখানে অক্সিজেন, ঠিক আছে? 2 কার্বনের মাঝে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন। তো এটাকে কি বলা হয়? ওজোনাইট কমপ্লেক্স। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ওজোনাইট কমপ্লেক্স। দেখো এটুক হয়েছে কিনা, এটাকে কি বলে? ওজোনাইট কমপ্লেক্স। এটুক হয়েছে কিনা? আরে যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তো এক জায়গায় থাকে। মুগ্ধ সাহা, ধরো তুমি বলতেছো ডাবল বন্ড মুভ করে, ধরো এমন একটা সময়, ধরো 36.5তম সেকেন্ডে গিয়ে ওজন অ্যাটাক করছে, তো তখন ডাবল বন্ড যে জায়গাটায় আছে ওইখানেই অ্যাটাক করবে। বুঝতে পারছো? একটা সময় তো একটা জায়গায় ফিক্স থাকে, মানে কিছু সময়ের জন্য হইলেও 0.1 সেকেন্ড বা 0.2 সেকেন্ডের জন্য হইলেও তো ফিক্স থাকে। ওই টাইমটায় মানে অ্যাটাকিং টাইমটায় যে জায়গাটায় ডাবল বন্ড থাকে। বুঝতে পারছো মুগ্ধ? আচ্ছা আসো, সো একটু খেয়াল করো, ওজোনাইট কমপ্লেক্সটা আমরা বুঝছি, ওজোনাইট কমপ্লেক্স। তো এরপরে আমরা যখন জিঙ্ক অ্যাড করি, খেয়াল করুন, জিঙ্ক অ্যাড করি, জিঙ্ক। সো জিঙ্ক যখন অ্যাড করি, জিঙ্ক কাকে নিয়ে পালাবে বলো তো? জিঙ্কের কাজ, জিঙ্কের আকর্ষণ কার প্রতি? একটু আগে তো দেখছিলাম ফেনল থেকে জিঙ্ক কাকে নিয়ে পালাইছিল বলো তো? জিঙ্কের আকর্ষণটা কার প্রতি? আমরা যে আজকে ক্লাসটা করতেছি, ঠিক আছে, জিঙ্কের আকর্ষণটা কার প্রতি? অক্সিজেনের প্রতি। ক্লিয়ার? সো আমি যদি এখানে 3 মোল জিঙ্ক দিই, 3 মোল জিঙ্ক দিই, তাহলে কয়টা অক্সিজেন নিয়ে পালাবে জিঙ্ক? 1টা, 2টা, 3টা। এই 3টা অক্সিজেন নিয়ে জিঙ্ক পালাবে না? ইয়েস অর নট? তাহলে 3টা জিঙ্ক অক্সাইড আসলো। এটা ক্লিয়ার কিনা বলো? 3 মোল জিঙ্ক অক্সাইড আসলো। তারপর আসেন, এরপরে যে ঘটনাটা ঘটবে, অক্সিজেন তো নিলেন, এই একটা অক্সিজেন থেকে আরেকটা অক্সিজেন পর্যন্ত এইভাবে ভাঙবে, যৌগ গঠন হবে। দেখো অক্সিজেন বাদ দিয়ে, অক্সিজেন তো নিয়ে নিচ্ছে এই পর্যন্ত, দেখো এইখানে তো প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা লেখা হয় নাই, হাইড্রোজেনটা লিখতেছি। প্রত্যেকটা কার্বনের সাথে তো হাইড্রোজেন আছে। সো এখন দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এরা মিলে কি গঠন করবে? চিন্তা করেন তো, এরা কি গঠন করবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর কার্বন কার্বনে বন্ড আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না? সিএইচও সিএইচও গঠন করবে না? ইয়েস অর নট? দেখো এই পাঁচটা দেখো, এই যে আমি যে এই পাঁচটা, সিএইচও, একটা দাগ, সিএইচও। ইয়েস অর নট? বুঝছো এইটুক? ঠিক আছে, বুঝছো? তো ঠিক সেম ভাবে এখানেও কি সেম জিনিস, খেয়াল করো, সিএইচও একটা দাগ মানে একটা বন্ড, সিএইচও। আবার সেম ভাবে এখানেও সেম জিনিস, সিএইচও একটা বন্ড, সিএইচও, অর্থাৎ সিএইচও সিএইচও এটা 3বার তৈরি হবে। ইয়েস অর নট? ঠিক আছে, তো এখন এখন এটার কি নাম? এটার নাম হচ্ছে গ্লাইওক্সাল। এটার নাম কি? গ্লাইওক্সাল। তো এই গ্লাইওক্সালটা আরেকটু ভাঙ্গে দেখাই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে ডাবল বন্ডে আছে, দেখো, আর এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে। এখন দেখো এই কার্বনের 4টা হাত পূরণ হয়েছে, এই কার্বনটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড, একটা হাইড্রোজেন আছে, এই হচ্ছে গ্লাইওক্সাল। তো ওজোনালাইসিসটা বুঝছেন কিনা? দেখো বেনজিনের ওজোনালাইসিসটা কঠিন না সহজ? আমি আরেকবার লিখে দেখাবো, বুঝছো সবাই? মানে বুঝছো কিনা আমি আরেকবার প্র্যাকটিস করাবো, টেনশন নিও না। আমি আবার নিউ পেজে দেখাবো, টেনশন নিও না।
ওকে, বুঝছো কিনা? তো আরেকবার দেখো, প্র্যাকটিস করি, আমরা ভাঙ্গাটা প্র্যাকটিস করি। দেখো ইজি। কার্বন 6টা দাও। কয়টা? 6টা। বেনজিন আঁকি আমরা। একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, তাই না? এইটুকু আসছে। প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আছে। এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার বেনজিন? তো আমার ফার্স্টে কে অ্যাড হবে? ওজন। এখন ওজন একটু খেয়াল করো। ওজন কার উপস্থিতিতে? ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে অ্যাড হবে। ওজন গিয়ে কই অ্যাটাক করবে বলো তো? ঠিক আছে, ওজনগুলো কই অ্যাটাক করবে বলো? ওজন গিয়ে কই অ্যাটাক করবে সবাই একটু বলো? ডাবল বন্ডে না? সো যেগুলো সিঙ্গেল বন্ড ছিল ওইগুলো আগের মতোই রাখি, সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ, ঠিক আছে? তারপরে সিএইচ, সিঙ্গেল বন্ড সিএইচ। আচ্ছা একটু সুন্দরভাবে রাখি, এভাবে ভেবাচেকে হয়ে যাবে। কার্বন 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 কার্বন, সবগুলোর সাথে হাইড্রোজেন ছিল তাই না? দিয়ে দাও হাইড্রোজেন সবগুলোর সাথে। কোথায় কোথায় সিঙ্গেল বন্ড ছিল? এইখানে, এইখানে, এইখানে। ডাবল বন্ডগুলোতে দেখো আমি একটু ঘুরে আঁকতেছি কিন্তু এইবার, হ্যাঁ? ডাবল বন্ডগুলোতে কি হবে? ওজন যুক্ত হবে। যেখানে ডাবল বন্ড ছিল দেখো ওজন কিভাবে যুক্ত হয়েছে, 3টা অক্সিজেন। চিনতে পারছো? তারপরে দেখেন দুইটার মাঝে একটা অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, এই দুইটার মাঝে একটা অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, তারপরে আবার জোড়া লাগাও। বুঝছেন স্যার? বুঝলে 1 লেখেন, বুঝলে 1 লেখেন, ঠিক আছে? তারপরে কি হবে? জিঙ্ক কে আসবে ভাইয়া বলেন? জিঙ্ক আসবে, 3টা জিঙ্ক। কাকে? 3টা অক্সিজেনকে নিয়ে পালায়ে যাবে। তো 3 মোল জিঙ্ক অক্সাইড লিখে দাও। বুঝছি স্যার। এখন বাকি খেলা কি? বাকি খেলা তুমি দেখাইলেও হবে, নাও দেখাইলে হবে। এই দেখো এই ভাঙ্গাটা সিএইচও সিএইচও, আবার এই ভাঙ্গাটা দেখাই দাও। এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত, এক অক্সিজেন থেকে আরেক অক্সিজেন পর্যন্ত অক্সিজেন কাউন্টে নিবা না। তো সিএইচও দেখো, সিএইচও বন্ড সিএইচও, শেষ। সিএইচও বন্ড সিএইচও, এটার নাম কি? গ্লাইওক্সাম। কয় মোল হবে? 3 মোল। ক্লিয়ার? আমরা পানি দেই নাই কেন এইখানে? ঠিক আছে, পানি দেই নাই কেন? পানি দিলে কি হইতো? পানি দিলে এটা জারিত হয়ে অ্যাসিড হয়ে যেত, বাট আমার টার্গেট তো অ্যাসিড বানানো না, ঠিক আছে? পানি দিলে এটা কি হয়ে যেত? অ্যাসিড হয়ে যেত, অক্সালিক অ্যাসিড হয়ে যেত। তা আমার টার্গেট তো অ্যাসিড বানানো না, এই কারণে আমরা পানি দেই নাই, এখানে হিট দিছি। ওকে, সো ডান। সো আমরা অ্যাডিশন বিক্রিয়া পর্যন্ত পড়ছি। আগামী দিন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া পড়ব। আজকে আর পেইন দিতে চাচ্ছি না। আজকে টোটাল 9টা বিক্রিয়া পড়ছি। কয়টা? 9টা। সো তোমাদের মাথায় ঢুকছে তো সবগুলা? বুঝতে পারছো নি? ঠিক আছে, বুঝতে পারছো নি? সবাই একটু বলো, তোমরা বুঝতে পারছো নি? এটা একটু বলো। হ্যাঁ পানি, আচ্ছা আচ্ছা, পানি দিলেও কোনো সমস্যা নেই, এখানে তো জিঙ্ক আছেই। ঠিক আছে, পানি দিলেও কোনো সমস্যা নেই। পানি দিলে মেইনলি ভাঙে, ঠিক আছে? এত প্যারা নেও না, নেওয়ার কিছু নেই। পানি দিলেও সমস্যা নেই। জিঙ্কটা কেন ইউজ হয়? জিঙ্কটা ইউজ হয় যেন হচ্ছে পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইড না তৈরি হয়। বুঝতে পারছো? পানি দিলেও কোনো সমস্যা নেই, পানি দিতে পারো। পানি দিলেই তো ভাঙবে মেইনলি, ঠিক আছে? আচ্ছা মাইক্রোফোনটা ব্রো একটু অন করো তো, অনেকের অনেক প্রশ্ন আছে। পানি 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 দিবা, কোনো সমস্যা নেই, পানি দিলে কিচ্ছু হবে না, পানি দিলেই ভাঙবে। আচ্ছা আমি একটু বসি, তোমাদের প্রশ্নগুলো নিব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। একজন একজন করে প্রশ্ন করো, তাইলেই হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাইম, বলো ভাইয়া। জি শুনতে পারতেছি নাইম। আচ্ছা ভাইয়া, হচ্ছে যে মানে প্রথমবারে যে ডাবল বন্ডটা উপরে দিয়েছিলেন না,
না না, আমি তো দুইবারেই দেখাইলাম। কেন দেখাইলাম দুইবারে দুইভাবে? কারণ কি, ডাবল বন্ড যে কোনো জায়গায় থাকতে পারে, যখন যে জায়গায় থাকবে ওজনটা গিয়া সেই জায়গায় অ্যাটাক করবে, বুঝতে পারছো? ডাবল বন্ড যে জায়গাটায় থাকবে সেই জায়গাটায়, দেখো আগেরটাই কি ছিল, ডাবল বন্ড ভিন্ন পজিশনে ছিল, তখন ভিন্ন পজিশনে গিয়ে অ্যাটাক করছে, তাই না? পরের বার কি হয়েছে, ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়েছে, মানে আমি পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, তখন যে জায়গায় ডাবল বন্ড আছে ওইখানে গিয়ে অ্যাটাক করছে, বুঝতে পারছো? মানে এটা এই কারণেই বুঝাইলাম যে এই ডাবল বন্ড নিয়ে তোমরা কোনো প্যারা খাবা না, যে পরীক্ষার হলে মাথায় ঘুরে না, ডাবল বন্ড তো ওইখানে দিলাম না, আমার ভুল হয়ে গেল, বইয়ে এইভাবে ছিল, তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু বলি, পানি ব্যবহার করা হইলে জিনিসটা ভাঙ্গে। যদি আমি এখানে জিঙ্ক না ব্যবহার করতাম, সঞ্জয় দাদা সুন্দরভাবে পড়াইছে, ধরো জিঙ্ক দিলাম না, ধরো জিঙ্ক দিলাম না, শুধু পানি দিলাম, পানি দিলে এটা ভাঙ্গে যাবে। আচ্ছা দিচ্ছি, একটা মিনিট, ওর একটু বুঝাই নেই ভাইয়া। ধরো আমি জিঙ্ক দিলাম না, ঠিক আছে, পানি দিলাম, তাহলে কি হবে? তাহলে কি হবে, এই পানি এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, পানি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে ফেলবে, বুঝছো? হাইড্রোজেন পারঅক্সাইড কি একটা জারক, তখন সে কি করবে, এই গ্লাইঅক্সাল রে সে গ্লাইঅক্সালের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে ফেলবে, বুঝছো? তো আমার তো অ্যাসিড তৈরি করা টার্গেট না, এই কারণে আমরা কি করছি, আমরা এখানে জিঙ্ক দিয়ে দিচ্ছি। তো জিঙ্ক কি করে, জিঙ্ক পানিরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দেয় না, জিঙ্ক কি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলে, বুঝছো? বুঝছো ভাই, না আবার কিছু বলবো? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, অ্যারোমেটিক শেষ হইলেই তো এই চ্যাপ্টার শেষ, মানে শর্ট সিলেবাস যেদিন শেষ হবে আমি বলে দিব, মানে তোমাদের আমি প্যারা দিব না, জোর করে বেশি পড়ায় তো লাভ নাই। তারপর শর্ট সিলেবাসের বাইরের কিছু ক্লাস নিব 3-4টা, কারো যদি মন চায় সেগুলা করবা, না করলেও অসুবিধা নাই, কারণ 3-4 বছর ধরে প্রশ্ন আসতেছে, শর্ট সিলেবাসের বাইরে কিছু আসে না, বুঝতে পারছো? বাট ওই যে কিছু কিছু স্টুডেন্ট আছে মেডিকেল পরীক্ষার্থী। কি? অ্যারোমেটিক পার্ট থেকে একটা সিকিউ আসবে, বুঝতে পারছো? মানে জৈব যৌগ থেকে 3টা প্রশ্ন আসে, কয়টা? 3টা সিকিউ আসে। তো অ্যারোমেটিক থেকে একটা আসে, অ্যালিফেটিক থেকে 2টা আসে, বুঝতে পারছো? 2টার মধ্যে একটা ওই যে সমাণু থেকে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে, বাট অ্যারোমেটিক থেকে একটা আসেই। বাট অ্যারোমেটিক সুবিধাটা কি, অ্যারোমেটিকের প্রশ্নটা দেখবে অ্যারোমেটিকে কিন্তু অ্যালিফেটিকের মতো এত পেঁচানো না বা এত বেশি বিস্তৃত না, একটা এক্সাম্পলেই শেষ হয়ে যায়। তো অ্যারোমেটিক টু দ্য পয়েন্টে উত্তর করা যায়, আর কম টাইমে অ্যারোমেটিকের উত্তরটা করা যায়। আর এমসিকিউ 1-2টা আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, বিক্রিয়া কম, অ্যারোমেটিকে বিক্রিয়া কম, পড়াও কম, মানে শর্ট সিলেবাসে অ্যারোমেটিকে পড়া কম। জি ভাইয়া। করো ভাইয়া। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, তোমার এই প্রশ্নটা দেখছিলাম, শুনো, ছোটবেলায় পড়ছিলাম না, সকল খারই খারক কিন্তু সকল খারক খার নয়, না কি কি জানি একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? তো ক্ষারকত্বের ক্রম আর ক্ষারক যাই বলুক ওইটা নিয়ে প্যারা নেই। এখন তুমি ওইটা বুঝতে পারছো কিনা যে 2 ডিগ্রিটা কেন বেশি ক্ষারকীয়, ওইটা বুঝছো? ওইটা বুঝলেই হবে, ওই ক্ষার ক্ষারক এইগুলা নিয়ে প্যাচ লাগানোর দরকার নেই, এই এই লেভেলে আইসে অ্যাটলিস্ট ওইগুলা 8-9-এর পড়ালেখা, বুঝতে পারছো? তো স্টেরিক বাধার কারণে দেখা যায় হচ্ছে এফআরবি হচ্ছে একাডেমিক সবগুলো সাইকেল শেষ হইলে, মানে আমাদের যতগুলো একাডেমিক সাইকেল আছে এগুলো শেষ হইলে তারপরে এফআরবি, তার আগে না। হ্যাঁ, বলো।
জি জি আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি একটু তোমার প্রশ্নটা লিখি। 3টা পাত্র, হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ বুঝলাম। হুম হুম তাইলে সলভে ভুল আছে, গাইডের থেকে দেখছো না, 3টা পাত্রের যোগফলই হবে। ওই প্রশ্নটা ওই যে মানে 21 সাল বা 22 সালের প্রশ্ন, অনেকগুলা গাইডে সলভ ভুল আছে, বুঝতে পারছো? না না না, তুমি সঞ্জয় দাদা সলভ, আমাদের সলভ দেখো, হিমেল ভাইয়ের সলভ দেখো, আমরা এটা যখন সলভ করাই 3টা পাত্রের যোগফলই দিই আয়তনটা, বুঝতে পারছো? ওটা পরিবেশ রসায়ন না, দেখো আমার ক্লাস, দেখো আমি ক্লাস ওই অঙ্কটা সলভ করাইছি। এই বছরের ক্লাস বা আর্কাইভের ক্লাসের তুমি ইয়াটা দেখলেই দেখবা মিশ্রণের মোট চাপ, এই অঙ্কটা সলভ করানো আছে, হ্যাঁ, তাইলেই হবে। জি ভাইয়া বলো। হুম, অফলাইন এক্সাম দিতে পারবা, 25 ব্যাচের এফআরবি থেকে তোমাদের এক্সামটা শুরু হবে, বুঝতে পারছো? কারণ আমরা তো মাত্র শুরু করতেছি, এখন অ্যাডমিশনের চাপটা বেশি থাকবে, বুঝতে পারছো? সো এই চাপটা কমলে তোমাদের 25 ব্যাচের এফআরবি কোর্সটা অফলাইনে লঞ্চ হবে, অফলাইনে আর কি এফআরবির এক্সাম ব্যাচ, তো তখন তোমরা দিতে পারবা। আর যদি আমরা কোনো মেগা এক্সাম নেই বা কিছু নেই, বা যদি দেখি আমাদের অফলাইনে এনাফ স্পেস ফাঁকা আছে, তখন আমরা এটা প্ল্যান করব। ওকে ওকে। ভাইয়া আসলে হচ্ছে মানে প্রথমবার আমরা এতগুলা ব্রাঞ্চ, প্রায় 13টা ব্রাঞ্চ ওপেন করছি, এগুলার চাপেই আমরা বাঁচতেছি না, বুঝতে পারছো? মানে এগুলো তো মেনটেন্যান্সের একটা ব্যাপার স্যাপার আছে, ব্রাঞ্চ তো শুধু ওপেন করলেই হবে না, মানে ওইগুলা ভালোভাবে প্রপার সার্ভিস দিতে হবে। কারণ তোমরা দেখছো এসিএস আমরা অফলাইনে নতুন, তাই না? সো এটা তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে প্রপার সার্ভিসটা দেওয়া, বা আমরা যে ক্যালিবারে স্টুডেন্টদেরকে সার্ভ করি সেই ক্যালিবারে গিয়ে তোমাদের সার্ভিসটা দেওয়া। এই কারণে হচ্ছে এই বছর আমরা এই 13টাতেই ফিক্স থাকতেছি। মানে আগামী বছর যদি প্ল্যান থাকে করবো আর কি, মানে এই বছরগুলো দেখি আগে। কারণ এই দেখো এই যে পরীক্ষা পিছাচ্ছে সব কিছু, আমরা তো প্রায় 8 মাস আগে থেকে ব্রাঞ্চগুলো নিয়ে রাখছি, এখন এগুলোর তো সব ভাড়া টাড়া দেওয়া আসলে মানে খুবই কস্টলি অফলাইন। তাইলে কবির স্যারের বই দেখো, কবির স্যারের ভাষা সহজ, বা হাজারি স্যারের আপডেটেড বই সুন্দরভাবেই লিখছে আর কি, মানে বিক্রিয়া দেখলে হাজারি স্যারের বই ঠিক আছে, কঠিন না। আমাদের লেকচারগুলো পড়ার পরে হাজারি স্যারের বই পড়ো। সকল বই ভালো, বুঝতে পারছো? আমি কেমিস্ট্রির যতগুলো রাইটারের বই দেখছি ভালো, তোমার যেটা পড়তে সুবিধা হয়, মানে মোটামুটি কাছাকাছি ইনফরমেশন সব স্যারের বই। এখন পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ কবির স্যারের বইয়ের ভাষাটা সহজ, বাট কবির স্যারের ইনফরমেশন অনেক বেশি, বুঝতে পারছো? অনেক অপ্রয়োজনীয় ইনফরমেশন আছে যেগুলো লাগে না, বাট স্টুডেন্ট পার্সপেক্টিভে। লিঙ্ক দেওয়া নাই? আচ্ছা আমি চেক করবো না আজকে ক্লাস শেষে, হ্যাঁ দিয়ে দিব না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওইটা আপডেট করে দিব।
আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি করো। হ্যাঁ হ্যাঁ, আসলে ঝামেলাটা কি হয়েছে, মানে এইখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছুই না। এই যে আমাদের ইফতেখার রিমন একটা ছেলে আছে আমাদের, ও আমাদের মিডিয়া সাইডে কাজ করে। ও কিছু পোস্ট দিছিল দাদাকে নিয়ে। এখন দাদা ভাবছিল হচ্ছে এগুলা হয়তোবা আমি তো অনেক প্রতিবাদী আচরণ করছি, এইগুলো হয়তোবা আমি ওরে দিয়ে করাইছি। তো পরে দাদা ভুলটা বুঝতে পারছে আর কি, যে এইগুলা মানে আমি না। পরে আমি দাদাকে সরি বলছি, আমিও নিজে একটা কমেন্ট করছিলাম। তো এই জিনিসগুলো হচ্ছে, আমরা তো একটা ফ্যামিলি, ফ্যামিলিতে ভুল বোঝাবুঝি হয়, এই জিনিসগুলো ঠিকও হয়েছে। দেখবে আমরা একসাথে ক্লাস করাচ্ছি, সবকিছুই করাচ্ছি, ঠিক আছে। তো আর কারো কোনো প্রশ্ন আছে আজকে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, কেমন লাগছে? ক্লাস করছো পুরোটা না মাঝখান থেকে করছো? যাক, বুঝতে পারছো তো? যাই হোক, রেগুলারিটি মেনটেন করে বাসায় পড়তে হবে, বুঝছো? জি। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু লাইভ ক্লাস বা একটা কন্টিনিউ করতেছো, এগুলো শেষ হোক। আমার তো 7-8টা ক্লাস লাগবে আর কি। এই জিনিসটা শেষ হোক, শেষ হওয়ার পরে এগুলো প্র্যাকটিস করবে, প্লাস হচ্ছে শুরু থেকে শুরু করবে। মানে এখন তো ক্লাস করা ছাড়া তো আর বিকল্প নাই। মানে এখন যে ফ্লোতে আছো এটা শেষ করো, অ্যারোমেটিকটা শেষ করো, তারপরে তুমি হচ্ছে অ্যালিফেটিক পার্টটা ধরতে পারো। না না, সমস্যা হবে না। মানে কোনো বেসিকে সমস্যা হবে না, কারণ আমরা যারাই পড়াই, আমি, সঞ্জয় দাদা, হিমেল ভাইয়া, যে যখনই পড়াই, মানে ওইটার বেসিকটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। সো যে ক্লাসটাই করো ইনশাল্লাহ আহামরি কোনো সমস্যা হবে না, মানে একেবারে লিঙ্কড আপ না থাকলে। মানে এখন শুরু করাটা ইম্পর্ট্যান্ট। এক জায়গা থেকে শুরু করে আগাইতে থাকো, তারপরে তুমি শেষ করলা। ওকে ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই। দেখো, কনসিস্টেন্সি মেনটেন করার জন্য নিজের ভিতরে নিজের একটা মোটিভেশনাল কিছু কিওয়ার্ড রেডি করো। মানে তোমার গোলটা কি, তুমি আসলে কেন এইচএসসিতে পরিশ্রম করতেছো, ঠিক আছে। বা তোমার ফ্যামিলি তো তোমার পিছনে একটা ইনভেস্ট করতেছে, কি কারণে করতেছে, বা তারা তোমারে কি পর্যায়ে দেখতে চায়, কোন জায়গাটায় দেখতে চায়, ওইটার জন্য কি আদৌ তুমি পরিশ্রম করতেছো কিনা, এই জিনিসগুলো নিজের প্রশ্ন করবা। দেখবা কিছু কিওয়ার্ড যদি মাথায় ঢুকে যায়, তখন দেখবা পড়তেই মন চাবে, বা একটু অলসতা হইলেও আবার নিজেকে নিজে মোটিভেট করতে পারবা। মানে আসলে ওই মোটিভেশনাল ভিডিও বা আদার কিছু দেখা কিছু সময় মোটিভেশন আসে, বাট নিজের কিছু পার্সোনাল লাইফের মোটিভেশন আছে, ওইটা যদি গ্রো করতে পারো, ওইটা নিয়ে যদি থিঙ্ক করতে পারো, দেখবো একটা কাজের স্পিরিট এসে পড়বে, বা পড়ালেখার একটা স্পিরিট আসবে। তো নিজের ভিতরে কিছু মোটিভেশনাল কিওয়ার্ড গ্রো করবা, তাইলেই হয়েছে। জি ভাইয়া। না, আলাদা কোনো সাইকেল আসবে না। ওইগুলা তো আমরা, মানে ওইগুলা মেডিকেল ব্যাচেই পড়ে নিও, মেডিকেল স্টাইলে, বুঝতে পারছো। এখন যে কয়টা সাইকেল আছে ওইভাবেই চলবে, কারণ এই সাইকেলগুলোতে তো আমরা অনেক ডিটেলসে ডেপথ থেকে পড়াই। সো ওইটা মেডিকেলের জন্য এত ডেপথ থেকে দরকার নাই, বুঝতে পারছো। যে কয়টা সাইকেল এনলিস্টেড আছে ওই কয়টাই নামবে। শর্ট সিলেবাস পড়লেই হয়, শর্ট সিলেবাস থেকেই বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে।
তারপরও ফুল পড়ে রাখলে তোমার কনফিডেন্টটা গ্রো করবে, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে দেখবে অনেক লিঙ্কড আপ প্রশ্ন আসে বা অনেক রূপান্তর আসে। সো ফুল সিলেবাসটা না পড়লে, অ্যাটলিস্ট বিক্রিয়া অংশগুলো যদি ফুল না পড়ো, তাহলে অনেক রূপান্তর তুমি পারবা না বা আটকে যাইতে পারো। সো এই কারণে আমি সাজেস্ট করবো ফুলটা পড়ে রাখা। কিছু অংশ স্কিপ করতে পারো, পলিমারকরণ এই সেই, বাট বলা যায় না, মাঝে মাঝে প্রশ্ন করে দেয়। সো ফুল পড়তে তো আর আহামরি কষ্ট হবে না, কারণ তোমার আগের ব্যাচে যারা বড় ভাইয়েরা চান্স পাইছে ওরা ফুলই পড়ছে। সো ওইভাবে মাইন্ডটা প্রিপেয়ার করে নিবা। বেশি জানলে তো ক্ষতি নাই, কম জানলে ক্ষতি। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ নেক্সট দিন তো দেখা হবে, আবার নেক্সট দিন আড্ডা দিব না। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।